আমি দেখলাম দস্তয়েভস্কি আর টলস্টয়ের বই ওর স্টাডি টেবিলে রাখা রয়েছে। আমি অনেকদিন আবার নতুন করে পড়ছেন? হ্যাঁ, কতদিন আগে পড়েছি, তখনকার অভিজ্ঞতার এতদিন আমার জীবনেও তো অনেক অভিজ্ঞতা বেড়ে গেছে। আসলে জীবনধারা থেকেই স্টোরি টেলিং হয়। বিভিন্ন শ্রেণী, বিশেষ করে ভারতবর্ষে এত একটা কমপ্লেক্স কান্ট্রি, একটু শিক্ষা লাভ করলে সেও কিন্তু সুকুমার রায় পায়। যেরকম ঋত্বিকদা একটা সবসময় বলতেন, ভাবা প্র্যাকটিস করো। ফলে দালাই লামা বলছি ইন্টারডিপেন্ডেন্সটা এত ইম্পর্টেন্ট আমাদের বুদ্ধ ধর্মে, যে এটা মানুষ যদি বুঝতে পারে তাহলে মানুষ ঝগড়াঝাটি, অশান্তি মিটিয়ে ফেলবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টি টকার্স পডকাস্ট ওয়ান্স অ্যাগেন। আমরা জবে থেকে পডকাস্ট শুরু করেছি এবং যাদেরকে আমি পডকাস্টের কথা বলেছি এবং আমরা কি করি সেটা বলেছি, কেন করি সেটাও বলেছি, কাদের জন্য করি সেটাও বলেছি। কিন্তু যাদেরকে বলেছি সবার থেকে আমরা যেটা রিপ্লাই পেয়েছি সেটা হচ্ছে যে এ তো বড় ভালো কাজ, আমি কিছুভাবে যদি কন্ট্রিবিউট করতে পারি খুব ভালো হবে। তো তারা আমাদের সাথে জুড়ে গেছেন, আমাদের সাথে রয়েছেন। আমরা বিভিন্ন রকমভাবে তাদের সাথে কথা বলেছি, কানেক্ট করেছি এবং তাদের সাথে ওতপ্রোতভাবে কোথাও না কোথাও আমরা জড়িয়ে গেছি। সেই 2017 থেকে 2025 টি টকার্সের ক্যাফে সেশনের জার্নি এবং তারপরে এই টি টকার্স পডকাস্ট শুরু করার মধ্যে একটা কোথাও সূত্র ছিল, যে সূত্রটা আমরা কখনো ছাড়তে পারিনি। আর সেই সূত্রটা হচ্ছে মানুষের সম্মান আর ভালোবাসা। এই ভালোবাসাটুকুর জন্যই আমরা বারবার চেষ্টা করেছি ফিরে আসতে, বারবার চেষ্টা করেছি বিভিন্ন মানুষকে আমাদের কাছে পেতে, যারা গুণীজন তাদেরকে আরও কাছে পেতে, তাদের থেকে শিখতে। এবং এই খোঁজটা সবসময় আমরা চালিয়ে গেছি, ওতপ্রোতভাবে চারিদিকে শুধু খুঁজতে থাকছি আরও কত গুণীজনের সান্নিধ্যে আসতে পারি। এরকম খুঁজতে 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 যেরমভাবে অনেক মানুষকে পেয়েছি, আজকেও এমন একজন মানুষকে পেয়েছি, তিনি শুধু গুণীজন নন, হি ইজ ওয়ান অফ দি লেজেন্ডস অফ ইন্ডিয়ান সিনেমা। এবং শুধুমাত্র ইন্ডিয়ান সিনেমা বলবো না, ওয়ার্ল্ড সিনেমাতেও হি হ্যাজ আ লট অফ কন্ট্রিবিউশন। 1950-তে ওনার জন্ম, কিন্তু শুধু জন্মের কথা নয়, তারপরে উনি যতবার জন্ম নিয়েছেন ততবার সৃষ্টি করেছেন নতুন কোনো সৃষ্টি। আর সেই সৃষ্টিতে আমরা বারবার ইন্সপায়ার্ড হয়েছি এবং এমনভাবে অনুপ্রাণিত হয়েছি যে অনুপ্রেরণাগুলো আমাদের মধ্যে একটা কন্টিনিউয়াস রেজোনেন্স তৈরি করে রেখেছে। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমরা সবাই আজকে অত্যন্ত আনন্দিত, অ্যান্ড উই আর অল প্রিভিলেজড টু ফাইন্ড অন দ্য হট সেট অফ টি টকার্স পডকাস্ট শ্রী গৌতম ঘোষ। গৌতম দা, থ্যাংক ইউ সো মাচ ফর টেকিং আউট টাইম। এবং আপনি যে আমাকে সময় দিয়েছেন, এটা আমাদের কাছে অনেক। কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আর কিছু আমরা পাই না পাই, মানুষের সময় পাওয়াটা ভীষণ একটা বড় জিনিস। আপনার এই বিজি স্কেডিউল থেকে এই যে সময় বার করে আপনি এলেন আজকে আমাদের টি টকার্স স্টুডিওতে, এটা শুধু আনন্দের নয়, আমরা সবাই কিন্তু খুব ইন্সপায়ার্ড হচ্ছি। এবং যতবার আপনার সাথে আমার দেখা হয়েছে, আপনার বাড়িতে বা বাইরে কোথাও, আমাদের অনেক কিছু নিয়ে কথা হয়েছে। এবং যতবার আপনার বাড়ি থেকে বেরিয়েছি, সেই পুরো দিনটা ওই কথাগুলো আমার মাথায় ঘুরেছে। এটা মনে হয় আপনার ম্যাজিক। এবং না, সত্যি বলছি, এবং ইটস আ কনফেশন। যে জন্য আমরা দেখা করেছি সেই কারণগুলো তো আমাদের চলতে থাকবে, ভাবতে থাকবো, কথা বলতে থাকবো, এবং সেটা ক্রমশ প্রকাশ্য। আই জাস্ট ডোন্ট ওয়ান্ট টু রিভিল অন দি ক্যামেরা রাইট নাও। কিন্তু আজকে আপনাকে পেয়ে যেটা সবার আগে আমার মাথায় এসেছে, যে ছবি বা সিনেমা
বা স্টোরি টেলিং, এটা কি কোনোভাবে আপনার মনে হয় মানুষের জীবন যাপনকে ইন্সপায়ার করে? মানে আমার প্রশ্নের আরেকটুখানি একটু মডিফাই করি, যে জীবনধারা থেকে স্টোরি টেলিং হয়, না স্টোরি টেলিং থেকে ইন্সপায়ার্ড হয় মানুষের ওয়ে অফ লিভিং? আসলে জীবনধারা থেকেই স্টোরি টেলিং হয়, এবং জীবনধারা থেকে চিরকাল মানুষ খুঁজে বেরিয়েছে, উপাদান খুঁজে বেরিয়েছে, সেগুলোই গল্প। আমি যত দূরেই যাই, আমার সঙ্গে চলে ঢেউয়ের মালা গাঁথা একটি নদীর নাম। নদীর ধারটা তেমন বদলায়নি। এবং আমার মনে হয় যে সিনেমায় যেটা হয়, আমি বলি যে ইটস নট স্টোরি টেলিং, ইটস সিনেমা টেলিং। কেন একটা নতুন ল্যাঙ্গুয়েজ, বেশি দিন হয়নি, 130 বছর হার্ডলি। তা আমার মনে হয় যে সিনেমার যে স্টোরি টেলিং, সেটা সিনেমার ল্যাঙ্গুয়েজে হওয়াটা দরকার। ওকে। এবং তাছাড়া মানে আমরা তো ছোটবেলা থেকেই গল্প শুনতে অভ্যস্ত, বাবা আমার কাছে গল্প শুনি, কত রকমের গল্প। আর আরেকটা হচ্ছে, সেই গল্পটা হচ্ছে যে বিভিন্ন শ্রেণী, বিশেষ করে ভারতবর্ষে এত একটা কমপ্লেক্স কান্ট্রি, এবং এখানে এত কি বলবো ডিসপ্যারিটি। একটা গ্রামের ছেলে যে কোনো দিন পড়াশোনা শেখেনি, কিন্তু তার পেছনে একটা নেটিভ উইজডম কাজ করে, সেটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সেই নেটিভ উইজডম থেকে সে কিন্তু গল্প ভাবে, কল্পনা করে। আবার যারা তথাকথিত শিক্ষা লাভ করে, তাদের মধ্যেও অনেক কিছু তারা পায়। একটু শিক্ষা লাভ করলে সেও কিন্তু সুকুমার রায় পায়, তাই না? ঠিক তাই। সেটা কিন্তু একটা গ্রামীণ ছেলে যে পাঠশালায় গেছে, সে সুকুমার রায় পায়নি। তা আমার মনে হয় যে আমরা গল্পের মধ্যে বেঁচে থাকি, জীবন থেকে গল্প আহরণ করি, এবং যখন গল্প বলি সেটা কিন্তু মানুষকে ইন্সপায়ার করে। কেডায় হাকিরে গনসা? কেডা কি কয়? বা আরেকটা হচ্ছে দেখা, আমি কোন দিক থেকে দেখছি, কিভাবে দেখছি, সেটা হয়তো মানুষকে কীভাবে ইন্সপায়ার করে, আমাকেও করে। আমি যখন অনেক সিনেমা দেখেছি বা উপন্যাস পড়েছি, আমি তো এভাবে ভাবিনি, দেখিনি কোনো দিন, উনি দেখেছেন, যে সৃষ্টি করেছেন। ফলে এই যে পারসেপশন, এই পারসেপশনটাও কিন্তু একটা অ্যানাদার কাইন্ড অফ থিং, যেটা স্টোরি টেলিং, পার্ট অফ স্টোরি টেলিং। কিন্তু দাদা, আপনি যখন একটা ছবি তৈরি করছেন, আপনি কি আপনার পার্সপেক্টিভে ছবিটা তৈরি করছেন, নাকি আপনি ছবিটা তৈরি করার সময় ভাবছেন যে আমার অডিয়েন্সের পার্সপেক্টিভ? কারণ অডিয়েন্সের পার্সপেক্টিভ তো ভ্যারি করছে, অ্যান্ড ইট ডিফার্স ফ্রম পিপল টু পিপল। সো ওয়েন ইউ আর মেকিং দ্যাট স্টোরি, ওয়েন ইউ আর মেকিং দ্যাট সিনেমা, ইজ ইট অনলি ইয়োর পার্সপেক্টিভ দ্যাট ইউ আর কনসিডারিং, নাকি আপনি বাইরের মানুষরা যারা দর্শক তাদের কথা ভাবছেন? দুটো জিনিস ভাবতে হয়। একটা হচ্ছে নিজের ইন্সপিরেশন, আমি যদি ইন্সপায়ার্ড না হই আমি ফিল্ম করি না। আর আমি সিনেমা মাধ্যমটাকে ভালোবাসি। আমার মনে হয় যে এটা এভার ইভলভিং, উইথ দ্য চেঞ্জ অফ টেকনোলজি অনেক কিছু পাল্টে গেছে। আমি নিজে সাক্ষী, আমার ক্যারিয়ারে আমি অসংখ্য পরিবর্তন দেখেছি টেকনোলজির। ফলে যখন চিন্তা করা হয়, অবশ্যই পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং থেকে সেটা করা হয়, এবং মনে হয় এটা আমি কী করে কমিউনিকেট করবো আমার অডিয়েন্সকে। এটা ইম্পসিবল, কেউ বলতে পারবে না যে আমি সমস্ত মিলিয়নস অ্যান্ড মিলিয়ন্সকে আমি কমিউনিকেট করতে পারবো, দরকার নেই। এবং এটা খুব অ্যাক্সিডেন্টাল। কখনো কখনো আমি দেখেছি যে আমি যেটা ভাবিনি, কিন্তু মানুষের কাছে কমিউনিকেটেড হয়ে গেছে। আমার এক্সাম্পল দিচ্ছে একটা ছবি, আমি একটা ছবি করেছিলাম দেখা, তাও প্রায় 24 বছর হয়ে গেল। দেখা ছবিটা যেভাবে করা হয়েছিল, সৌমিত্রদা মেন ক্যারেক্টার করেছিলেন, যে সিন অ্যান্ড আনসিন ওয়ার্ল্ড, একজন যিনি দেখতে পান আর যার দৃষ্টিহীন, এই দুটো পারসেপশন থেকে ফিল্মটা ভাবা, এবং খুব সেরিব্রাল ছবি সেদিক থেকে। তো ছবিটা যখন আমরা শেষ করি,
তারপর ডিস্ট্রিবিউটাররা দেখে প্রডিউসারকে বলে স্যার এটা এত ডিফিকাল্ট ছবি, আপনি তখন তো আমাদের 3টে 6টা 9টা শো হতো, আপনি থিয়েটার্স খুব বেশি বাড়াবেন না। ঠিক আছে, ফাইন, ফার্স্ট আপনি অল্প থিয়েটারে রিলিজ করুন, চললে একটাই প্লাস পয়েন্ট ছিল, প্রথম ডলবি সারাউন্ড সাউন্ড ছবি, সেটায় মানে পোস্টার করা হয়েছিল। তখন এই টেকনোলজি তার আগে ইস্টার্ন ইন্ডিয়া তো খুব কম, বম্বেতে হয়নি, ইস্টার্ন ইন্ডিয়ায় বা হয়তো বম্বেতে কিছু ডলবি ছবি হয়েছিল, ডলবি সবে এসছে তখন, সেটা আবার পোস্টারে দেওয়া হয়েছিল। সেটা কিন্তু এক ধরনের আকর্ষণ, ডলবি সারাউন্ডটা কী। হাওয়েভার সব থিয়েটারে ডলবি ছিল না বলে আমরা লিমিটেড রিলিজ করেছিলাম। এবারে ছবিটা চলতে আরম্ভ করল, দারুণ। সমিত ভঞ্জ পরে আমার ছবিতে অভিনয় করেছে, আবার অরণ্যে শেষ অভিনয়। সমিত ভঞ্জ একদিন ফোন করে বলল তোর ছবি হিট। আমি কী বলছিস কি? ওটা জানিস তো, আমার পাড়ার রকে যে ছেলেরা আড্ডা মারে, যারা কোনো দিনও এই ধরনের ছবি দেখে না, প্রিয়াতে গিয়ে তোর ছবি দেখে এসছে। তাই বলল কিরম দেখলে, কিরকম? স্যার কিচ্ছু বুঝিনি কিন্তু ভালো লেগেছে। দিস ইজ সামথিং ভেরি ইন্টারেস্টিং, কিচ্ছু বুঝিনি ভালো লেগেছে। তার মানে দর্শক, অডিয়েন্স কখন কোনটা তার ভালো লাগবে এটা বোঝা খুব মুশকিল। চার্লি চ্যাপলিন পারেননি। চার্লি যখন তার মানে ভবঘুরে চার্লির যে ক্যারেক্টার, সেটা তো সারা পৃথিবীকে আলোড়িত করে দিয়েছে। উনি মানে সাইলেন্ট যুগ থেকে পরবর্তীকালে সাউন্ড করেন যখন, যত ছবি করেছেন একদম সুপারহিট ফিল্মস বা অসম্ভব সাকসেসফুল। কিন্তু যুদ্ধের পর ওনার মনে হলো ওই রোম্যান্টিক ভবঘুরে যে চরিত্র, তার কোনো আর মূল্য নেই এই যুদ্ধোত্তর পৃথিবীতে। মানে আফটার দ্য ডিস্ট্রাকশন, মানে সব শেষ হয়ে গেছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর, উনি আর ওই ট্র্যাম্পে ফিরে গেলেন না। উনি করলেন মোশি ভেরদু, উনি করলেন কিং অফ নিউ ইয়র্ক। ছবিগুলো দর্শক নিল না, কারণ ওরা খুঁজছে সেই, তখন ততক্ষণে উনি কিন্তু টাইপড হয়ে গেছেন, ওরা সেটা খুঁজছেন। কিন্তু যে শিল্পী, তার আত্মা, তার সোল বলছে না, ওটা আমি হব না, আমি অন্যভাবে কমিউনিকেট করব, অন্য ইস্যু নিয়ে আমি কাজ করব। বলে এটাই হচ্ছে একটা, আমি বলব কি, একটা ডাইকটমি, মানে ভাবা একটা, অবশ্যই নিজের ভাবাটা খুব ঠিক গুরুত্বপূর্ণ। এটাই কি আমাদের গুপি গাইনের গুপির হলো কিছুটা, যেটা চার্লিকে নিয়ে আপনি যেটা বললেন? না, আসলে গুপি গায়নের গুপি, এটা মানিকদার একটা খুব ইন্টারেস্টিং কাজ, কারণ তার আগের ছবিগুলোতে মানিকদা দর্শকের কাছে খুব একটা বক্স অফিস পাননি, অনেক কটা ছবিতে। আর এই ছবিটাতে উনি কিন্তু ফিরিয়ে আনলেন উপেন্দ্র কিশোরের চরিত্রগুলোকে তার মতো করে, এবং যেটা করলেন অসাধারণ মিউজিক কম্পোজিশন, এবং অত্যন্ত পরিশ্রম করে করেছিলেন, প্রায় 2 বছর ধরে ছবিটা করেছিলেন। ফলে উনি কি করলেন, সেই ছবির মধ্যে গুপি এবং বাঘাকে আনলেন, কিন্তু একটা জিনিস যেটা করলেন, ততক্ষণে ভিয়েতনাম ওয়ার চলছে, যুদ্ধ চলছে, সেইগুলো যেন তার কোনো প্রতিচ্ছবি আমরা একটু ভাবলে খুঁজে পাই। এটাই হচ্ছে ভীষণ ইম্পর্ট্যান্ট ব্যাপার, যে সিনেমা, যেরকম ঋত্বিকদা একটা সবসময় বলতেন, ভাবা প্র্যাকটিস করো, আর বিখ্যাত উক্তি ছিল, ওর ছবিতে আছে যুক্তিতর্কতে। মানে সিনেমার দর্শককে ভাবতে হবে কেন এটা করা হয়েছে, অনুষঙ্গগুলো কি। মানে আমরা যেরকম একটা ভালো সাহিত্য একবার পড়ে মনে হলো হয় যে আরেকবার পড়ে দেখি, সেরকম আবার সিনেমাটা দেখতে হবে। কারণ ফিল্ম মেকার যেভাবে তার অনুষঙ্গগুলো তৈরি করেছেন, সেটা তো ভীষণ সাবজেক্টিভ, দর্শকের কাছে সাবজেক্টিভ, কারোর কাছে ওটা ধরা পড়তেও পারে, নাও পড়তে পারে। ফলে সিনেমার এটা একটা বিরাট চ্যালেঞ্জ, আমি নিজের মতো করে প্রকাশ করব, সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজের সৌন্দর্য বজায় রেখে, কিন্তু সেটা দর্শককে কমিউনিকেট করতেও পারে, নাও করতে পারে। হ্যাঁ, এবং এই যে আপনি বলছেন যে ভাবা প্র্যাকটিস করো, এই যে একটা ফ্রেজ, এবং এটা তো খুব পপুলার হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে। আমরা যারা ঠিক একটা মিডওয়ে জেনারেশন, মানে ঠিক আমরা একদম আগের জেনারেশনে নই, যেখানে
এই ধরনের গ্যাজেটস, ইন্টারনেট বা এই ধরনের টেকনোলজি ছিল না। আমরা সেই ইভলভমেন্টটা দেখছি, আর এখন আমাদের কাছে উই হ্যাভ এভরিথিং। সো উই হ্যাভ সিন দিস ইভলভমেন্ট উইথ ইউ, অফকোর্স, মানে আপনিও দেখছেন উইথ ইয়র জেনারেশন। তো আপনি মানে ধরুন আমাদের আগের জেনারেশন বা তার আগের জেনারেশন, সেখান থেকে আজকের জেনারেশনে এই যে ভাবা প্র্যাকটিস করাটা, এই প্র্যাকটিসটা তো খুব কমে আসছে। সম্ভব নয়, তার কারণ আমি সব সময় কিন্তু ডিপেন্ডেন্ট অন টেকনোলজি। মানে আগে কখনো ভাবতেও পারতাম না যে এটা আমি দেখে নেব গুগলে। ফাইন, এটা একটা টেকনোলজির একটা সাংঘাতিক অ্যাডভান্সমেন্ট নিশ্চয়ই। কিন্তু ভাবার স্পেসটা কিন্তু হিউম্যান মাইন্ডের জন্য খুব জরুরি। আমি ইনস্ট্যান্ট সব পেয়ে গেলাম সেটা নয়, আমাকে মনে করতে হবে। আমি বলছি আমার নিজের জীবনে আমার সাংঘাতিক মেমোরি ছিল, সেই মেমোরি কিন্তু কমে এসেছে বিকজ অফ টেকনোলজি। অ্যান্ড ইউ আর কনফেসিং দ্যাট। অ্যাবসলিউটলি আমি কনফেসিং। কারণ আগে ভাবতেই মানে চট করে মনে পড়ে যেত, এখন ভাবি যে এটা একবার একটা রেফারেন্স নিয়ে নিই। ধরো এখন তুমি দেখবে যারা ডক্টরস, তারা তোমাকে যখন মানে ডায়াগনোস করছেন বা কথা বলছেন একজন পেশেন্টের সঙ্গে, সে কিন্তু একবার দেখে নিচ্ছে, ও তার মানে এটা 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 এই ওষুধটা, সেও কিন্তু ডিপেন্ডেন্ট। কিন্তু আমি সুকুমার মুখার্জিকে দেখেছি, উনি প্রায় 90 বছর বয়স, এখনও রাত 3টে অবধি প্র্যাকটিস করেন। অসম্ভব স্মৃতি। তোমাকে আমার 10 বছর আগে উনি দেখেছিলেন সেটা মনে আছে, একেবারে মনে আছে। এবং ওনার যে প্রেসক্রিপশনের যে লেখেন যেভাবে, সেটা অন্য ডাক্তারদের কাছে একটা লেসন। সবাই বলে সুকুমার মুখার্জি, সুকুমারও তার স্যারের প্রেসক্রিপশন আছে, ওটা দিন, ওটা দেখলে আমরা ব্যাকগ্রাউন্ডে সব পেয়ে যাবো আপনার। এটা এখন এটা কি বলবে? তুমি মনে করো যে গুগল দেখছে তাকে তো বলতে পারো না তুমি ডাক্তার নও, সেও তো ডক্টর, সে কিন্তু ভালোর জন্যই বলছে। সে দেখছে যে আরও অ্যাডভান্স কোনো একটা গ্রুপের মেডিসিন আছে কিনা। আবার সুকুমার দাদের যে জেনারেশন, তারা কিন্তু স্মৃতি নির্ভর, তারা কিন্তু কন্টিনিউয়াস পড়াশোনা করে যান। আর এটা কিছু করার নেই, কাউকে দোষ দেওয়া যায় না, মানে কন্টিনিউয়াস স্টাডি করে যাওয়া। আমি যেটা করি, আমার এখনও সিনেমার যে পার্টগুলো, যে সমস্ত বই আমি 25 বছর বয়সে বা আরও আগে পড়েছি, আমি এখনও পড়ে আমি নতুন অনেক লেয়ার্স খুঁজে পাই এই মানুষদের। আইনস্টাইনের লেখায় যে কনফ্লিক্ট, একটা কত রকমের কনফ্লিক্ট হতে পারে একটা ফ্রেমে, যে একটা গ্রাফিক কনফ্লিক্ট হতে পারে, তারপরে একটা ইমোশনের কনফ্লিক্ট হতে পারে, সেগুলো আমাকে নতুন করে ভাবায়। ঠিক আছে, আমি তারপরেও অন্যরকম অনেক রকম ল্যাঙ্গুয়েজ, গ্রামার এইসব নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু এখনও এর মূল্য রয়েছে। এই কন্টিনিউয়াস স্টাডিটা খুব ইন্টারেস্টিং। আমি একটা খুব একটা মনে পড়ে গেল, আমি যখন পদ্মা নদীর মাঝি করছি, মানিকদা খুব সত্যি এটা খুব এক্সাইটেড ছিল, কারণ উনি বলেছে আমার একসময় এটা করার কথা ইচ্ছে ছিল। তা নিমাই ঘোষও আমার ফটোগ্রাফার ছিলেন। আমাদের অনেক কটা সিজনে শ্যুট করতে হয়েছে। প্রত্যেক সিজনের পর নিমাইদাকে ডেকে পারতেন, গৌতমের স্টিলস দেখাও। তখন তো আর ভিডিও সব ছিল না, মানে প্রসেস করে নিমাইদা স্টিলস গিয়ে মানিকদাকে দেখাতেন। খুব খুশি উনি, প্রত্যেকবার বলতেন না খুব ভালো হচ্ছে, মনে হচ্ছে খুব ভালো হবে। তারপর উনি অসুস্থ হয়ে পড়লেন। তা আমাদের যখন ডাবিং চলছে, আমি আসাদ, রাইসুল ইসলাম আসাদ খুব একটা গুরুত্বপূর্ণ চরিত্র করেছিল। সে, আমার প্রডিউসার হাবিবুর রহমান খান এবং আরেকজন সানোয়ার, ওর যে অ্যাসিস্ট্যান্ট, আমরা দেখা করতে গেলাম মানিকদাকে। দেখা করতে গেলাম, বললো যে আমাকে বের করে দেখালো, এই দেখো আমার বইটায় দাগ দেওয়া রয়েছে, ডে 1, ডে 2, আমি ভেবেছিলাম আমি তোমার স্টিলসগুলো দেখে খুব এক্সাইটেড, ঠিক আছে শেষ করো ছবি, আমি তোমার ইন্টারন্যাশনাল পোস্টারটা করে দেবো। ওকে, যাই হোক, উনি শেষ দেখে যেতে পারেননি, পরে ওটা সন্দীপ করে দিয়েছিল পোস্টারটা। আমি গিয়ে দেখলাম গল্প করতে করতে, বললো যে আমার শরীরটা ভালো যাচ্ছে না, আমার একটা স্ক্রিপ্ট রেডি আছে, আমি করব, আবার ছবি করব। আমি দেখলাম দস্তয়েভস্কি আর টলস্টয়ের বই ওর স্টাডি টেবিলে রাখা রয়েছে। আমি মানিকদা আবার নতুন করে পড়ছেন? হ্যাঁ, কতদিন আগে পড়েছি, তখনকার অভিজ্ঞতার এতদিন আমার জীবনে ওর তো অনেক অভিজ্ঞতা বেড়ে গেছে।
এই বয়সে আবার পড়ছি, তা আমি অনেক নতুন কিছু দেখতে পাচ্ছি, নতুন কিছু বুঝতে পারছি, ওই নতুন নুয়ান্সেস খুঁজে পাচ্ছি। ফলে এইটা খুব মুশকিল, মানে এই যে এই ধরনের স্পেস নিজেকে স্টাডি করা আর ইনস্ট্যান্ট টেকনোলজি নির্ভর, তার মধ্যে তফাৎ রয়েছে। মানে কখনোই কিন্তু ওই ধরনের যাদের আমরা রেনাসা ম্যান বলতাম, সেটা তৈরি হওয়া মুশকিল। হবে না কেন, মানে সেও তো অন্যভাবে হবে। এই যে পড়লাম একটা প্রায় প্রডিজি আইআইটিতে, একটা বাচ্চা ছেলে 11 বছর, প্রডিজি ম্যাথামেটিক্স প্রডিজি একটা। ফলে তার মানে পুরো কগনিশন, তার সিস্টেম অন্যভাবে তৈরি হয়েছে। আর আগের জেনারেশনের তাদের আরেকভাবে তৈরি হয়েছে। তারও আগে ভাবো, যখন কোনো প্রিন্ট ছিল না, পুরো ওরাল ট্রেডিশন ছিল, সেই ওরাল ট্রেডিশনটাও তারও একটা মূল্য রয়েছে। মানে আমার বক্তব্য হচ্ছে, টেকনোলজির বিভিন্ন সময়ে নানা রকম পরিবর্তন হয়েছে, বিবর্তন হয়েছে, কোনোটাই ফেলনা না। মানে আমরা কিছু কিছু সময় অনেক লোক দেয় এটা, ওটা তো ব্যাকডেটেড ব্যাপার, ওটা শিখে কি হবে? ঠিক তাই। শিখতে হবে না, জানতে হবে এক্সপেরিয়েন্সের জন্য। এবং টেকনোলজি ধরো, আমার সবসময় মনে হয় যে একটা সময় তুমি ব্যারাকে যে, বা পরবর্তীকালে ওয়েস্টার্ন আর্টের কথা বলছি, চার্চের মধ্যে বসে আর্ট কালার এনে তাকে গুঁড়ো করে তেল দিয়ে তৈরি করে দেয়ালে বড় 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 ক্যানভাস, গ্রেট মাস্টারপিস তৈরি হয়েছে। এরপরে টেকনোলজি কি করলো? টিউব পেন্ট বার করলো। টেকনোলজির একটা বিরাট ভূমিকা রয়েছে। টিউব পেন্ট বার করে কাঁধে ছোলা এগুলো পরে ভ্যান গগা কারেক্ট। ওই সমস্ত ল্যান্ডস্কেপে বেরিয়ে পড়লো। ফলে মানে এই যে কোনো কিছু, মানে নলেজ কিন্তু চিরকাল মানুষ গ্যাদার করেছে। কখনো অনেক সময় লেগেছে, অনেক মনে করো গ্যালিলিও কোপার্নিকাসকে কি কাণ্ড করতে হয়েছে। আবার নেটিভ উইজডম দেখো, লালনের গানে রোটেশন অফ আমি এই প্রশ্নতেই আসছিলাম যে আপনি মনের মানুষও করলেন, এবং তার সাথে সাথে কোথাও একটা গিয়ে আপনি মনের মানুষ তার এমনি হয়নি, আপনাকে লালন পড়তে হয়েছে, আপনাকে লালন জানতে হয়েছে, লালনের সঙ্গে যাপন করতে। এবং এই যাপনটা কিছুটা কিন্তু নিজেকে ওতপ্রোতভাবে না জড়িয়ে ফেললে লালনকে প্রডিউস করা যায় না কোথাও একটা অসম্ভব। একটা বড় ওরকম একটা বড় পর্দায় লালনকে ওইভাবে প্রডিউস করা যায় না। কারণ সে, তার মধ্যে একটা এমন দর্শন রয়েছে, সেটা হচ্ছে সেই নেটিভ উইজডম। এরা সবাই খুব দিন দুঃখী বাবু মশাই, কেউ কেউ আবার সন্ন ছাড়া। কেমনে জানি রটে গেল, এই বনের মধ্যে একবার ঢুকে পড়লি নিজের ইচ্ছে মতন বাস করা যায়। আপনাকে পেয়াদারা আসে না, মোল্লা পুরুষ চোখ রাঙায় না, নারী পুরুষের ভেদ নাই। বলতে পারেন জঙ্গলের মধ্যে এক আনন্দ বাজার, বিতাড়িত মানুষের আনন্দ বাজার। সে একটা গান লিখছে, সেই গানের বিষয় হচ্ছে রোটেশন অফ আর্থ। কোথায় পেয়েছ? আমি খালি অনেক চিন্তা করেছি। উনি তো গ্যালিলিও কোপার্নিকাস পড়েননি, জানতেন না। পেয়েছে আমাদের যে এনশিয়েন্ট অ্যাস্ট্রোনমি, মানে ভীষণ মানে ডেভেলপড অ্যাস্ট্রোনমি ছিল। উনি তো ঘুরে ঘুরে বেড়াতেন একটা সময়, ওই বিভিন্ন মেলায় এই সমস্ত সাধুরা আসতো, তারা বলতেন এই যে পুরনো একটা জ্ঞান, তার থেকে কিন্তু সে রোটেশন অফ আর্থ জেনে গেছিলেন। হবে কত দিনে মিলন হবে কত। ফলে আমাদের এই যে হিউম্যান মাইন্ডের যে ডেভেলপমেন্ট, বা সব ডেভেলপমেন্ট বলো বা ইভেন আর এভলিউশন, টুয়ার্ডস রেসপন্সেস, এক্স্যাক্টলি, সেগুলোর একটা বিরাট জটিল ব্যাপার। এই যে আপনি লালনের কথা আমরা আলোচনা করছি, একই সাথে আপনি দালাই লামাকে নিয়েও ছবি করছেন, তাকে নিয়ে ডকুমেন্টারি করছেন। আপনি কি কোথাও একটা
মিল খুঁজে পাচ্ছেন অ্যাপার্ট ফ্রম দ্যাট নলেজ পার্ট? ডেফিনেটলি নলেজ প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল। আমি একটা মিল খুঁজে পাই যে কোনো কিছুই স্থায়ী নয়, সবই পরিবর্তনশীল। এটা কিন্তু লালনের ফিলোসফির মধ্যেও রয়েছে, আর দলাই লামা মাহায়ানা বেসিক টেনেটসের মধ্যে এটা মোস্ট ইম্পর্টেন্ট, যে নাথিং ইজ পার্মানেন্ট, এভরিথিং ইজ ইন ট্রানজিয়েন্ট। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার মানে ইভেন আরেকটা হচ্ছে ইন্টারডিপেন্ডেন্স, মানে একটা অ্যাটম আরেকটা অ্যাটমের ওপর ডিপেন্ডেন্ট। ফলে দালাই লামা বলছে ইন্টারডিপেন্ডেন্সটা এত ইম্পর্টেন্ট আমাদের বুদ্ধ ধর্মে, যে এটা মানুষ যদি বুঝতে পারে তাহলে মানুষ ঝগড়াঝাটি অশান্তি মিটিয়ে ফেলবে, দে উইল বিং পিস। তার কারণ আসলে অনুপরমাণু যখন ইন্টারডিপেন্ডেন্ট, আমরাও তো ইন্টারডিপেন্ডেন্ট আরেকজনের প্রতি। একই জিনিস লালনের মধ্যে তুমি দেখছো যে কোনো ধর্মীয় বায়াস নেই। সে মানে তার মধ্যে বৈষ্ণব ধর্ম, ইসলাম, বৌদ্ধ ধর্ম সব কিছুর একটা মিশ্রণ ঘটেছে, এবং সেটা হচ্ছে একেবারে নেটিভ স্তরে হয়েছে, গ্রাম বাংলায় গ্রামীণ স্তরে হয়েছে। ফলে তার এক্সপ্রেশনটা একদম আলাদা। যে মনে করো রবীন্দ্রনাথ যখন লালনের শিষ্যদের সঙ্গে যোগাযোগ হয়েছিল, তখন বুঝতে পারলেন যে এই মনের মানুষ, প্রাণের মানুষ রবীন্দ্রনাথের মধ্যে কে দিল? লালন। কুষ্টিয়াতে গিয়ে উনি বুঝতে পারলেন যে আমার যে শিক্ষা দীক্ষা, আমার যে ক্রিয়েটিভ কাজ, কবিতা, আমি জোড়াসাঁকোতে বসে বা লন্ডনে গিয়ে ফিরে এসে জোড়াসাঁকোতে যেটা করেছি, এখানে জমিদারি করতে এসে তার থেকে অনেক বেশি আমি খুঁজে পেলাম এদের মধ্যে। তার রবীন্দ্রনাথের দর্শন পাল্টে গেল। ফলে রবীন্দ্রনাথ কিন্তু কাল্টিভেটেড, মানে ইউরোপ এবং ভারত, এই আমাদের যে এর একটা মিশ্রণ তার চিন্তার মধ্যে, সেই লোকটা এখানে খুঁজে পেলেন সেই নেটিভ ওয়েস্টার্ন। রাইট, দ্যাট ইজ ফ্যাসিনেটিং অ্যাবসলিউটলি। তার থেকে তিনি সংগ্রহ করলেন এবং তার লেখার মধ্যে আমরা দেখলাম সেই প্রভাব চলে এসছে। দাদা, আমরা একটু এগিয়ে আসি, ফাস্ট ফরওয়ার্ড 2025। আপনি পরিক্রমা তৈরি করলেন। পরিক্রমাতে আমি যেটা দেখলাম গিয়ে, একটি ছোট্ট ছেলের হি সার্চিং ফর হিজ প্যারেন্টস অ্যান্ড ইউ আর কানেক্টিং দিস এন্টায়ার স্টোরি টু দ্য রিভার্স। একদম। এবং এখানেও তো একটা নেটিভ নলেজ কাজ করছে। যে ছেলেটি জানে বা তাকে জানানো হলো দ্যাট হিজ ভিলেজ উইল বি আন্ডার ওয়াটার ইন সাম টাইম, তলিয়ে যাবে, এবং সেই ছেলেটি রিয়েলাইজ করে যে তার, আমি পুরো গল্পটা বলবো না এখন, কিন্তু সে রিয়েলাইজ করছে যে তার বাড়ি থেকে বেরিয়ে যাওয়া উচিত বিকজ হি নিডস ফিনান্সিয়াল সাপোর্ট। সে বেরিয়ে যায়, সে বিভিন্ন জিনিস বিভিন্ন রকমভাবে সে আর্ন করার চেষ্টা করে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম when he gets back he sees that the entire village is under water. মানে সেটাও ও যায় একটা ইউরোপিয়ান ফিল্ম মেকারের সার্চ, কি হবে পরিক্রমা, কি সেই গল্পে জড়িয়ে পড়ে। আমরা লালনের কথা বললাম, রবীন্দ্রনাথের কথা বললাম, আমরা নেটিভ নলেজের কথা বলছি। পরিক্রমা থেকে আপনি এই সংযোগটা কোথায় খুঁজে পান? আমি সংযোগ হচ্ছে যে এই পরিক্রমাটা কিন্তু আমার নিজেরও পরিক্রমা। তার কারণ আমি নর্মদা নদীর ধার ধরে বহু ঘুরে বেরিয়েছি। মানে তখন আমি দেখেছি যে এই যে পরিক্রমাবাসীরা, তারা যুগ যুগ ধরে নর্মদা পরিক্রমা করে। অমৃতলাল ভেগাত বলে একজন অসাধারণ মানুষ ছিলেন। উনি শান্তিনিকেতনের কলাভবনের ছাত্র, কিন্তু পরবর্তীকালে নিজে পরিক্রমা করে একটা বই লিখেছিলেন, নর্মদা দ্য রিভার অফ বিউটি। তাতে একটা কথা বলেছিলেন যে এই পরিক্রমা শুধুমাত্র রিলিজিয়াস নয়, ভীষণভাবে কালচারাল। কারণ নর্মদার উৎস থেকে আরব সাগরে যেখানে মিশছে, সেখানে ধার ধরে নানা ধরনের সংস্কৃতি বহমান। সেই তাকে আমি খুঁজে বার করার চেষ্টা করছি। সেটা আটকে গেল যখন নর্মদার একটার পর একটা বাঁধ দেওয়া আরম্ভ হলো। তখন তো নদীটা মাঝে মাঝে জলাধারে ঢুকে গেল, মানে স্টিল ওয়াটার, তার ফ্লো নেই। এবারে জলাধারে তুমি লালার যে কথা বললে, বাচ্চা ছেলেটা, তার গ্রাম ওটার তলায় চলে গেছে। তার মানে এরা বিস্তাপিত, এই মানুষগুলো ডিসপ্লেসড।
এই ডিসপ্লেস লোকদের আমরা সরকার থেকে বহুজনকে রিহ্যাবিলিটেশনের চেষ্টা করা হয়েছে, কম্পেনসেশন দিয়েছে, কিন্তু কম্পেনসেশন দিয়ে তার এতদিনের যে রুট তার থেকে সে কিন্তু উৎপাটিত হয়ে যাচ্ছে, সেটা তো ফিরে পাবে না কোনোদিন। আমি জানি প্রচুর, যখন বার্গি ড্যাম হয় তারপরে ওই জায়গাটা ছিল অত্যন্ত উর্বর জায়গা, সেই জায়গায় বিশাল জলাধার, সেই মানুষগুলো টাকা পেয়ে নয় উড়িয়ে দিয়েছে এবং শেষ অবধি জব্বলপুরে গিয়ে রিক্সা টানছে। সে কিন্তু ছিল একটা মোটামুটি মধ্যবিত্ত চাষি। পরে কম্পেনসেশন দিয়ে কখনো নিজের রুটকে ফেরানো যায় না। এখানে আর পয়েন্ট তুমি যেটা আনলে, এই যে উইজডম, বাচ্চাটার উইজডম, মানে এটা কিন্তু আমার ইউরোপিয়ান বন্ধু বান্ধবরা সব পাগল হয়ে যায়। একটা বাচ্চা ছেলে বেরিয়ে পড়লো তার বাবা মার জন্য, কটা ইউরোপিয়ান ওয়েস্টার্ন কান্ট্রিতে এগুলো খুব কমে গেছে, এখনো স্টিল এক্সিস্ট করে। যার জন্য ওকে আমি আলেকজান্ডার বলে লিটল বিগ ম্যান। ওকে, এই ছেলেটা বেরিয়ে পড়লো, একটা 12 বছরের ছেলে, যে আমি বাবাকে এক টুকরো জমি কিনে দেবো, হি লস্ট হিজ ল্যান্ড। এই যে সেন্স, মানে একটা পরিবারের প্রতি টান, এটা কিন্তু again also very native, অনেক পুরনো রিলেশন, পরম্পরা, সেটা এখনো ভারতবর্ষের বহু জায়গায় তুমি পাবে, কিন্তু সেটা আস্তে আস্তে ব্রেক করছে বহু জায়গায়, বিশেষ করে আরবান সোসাইটিতে। ঠিক আছে, বাবাকে আমি একটা ফ্ল্যাট কিনে দিয়ে চলে যাব, খুব সিম্পল সলিউশন। এই যে কিন্তু এই যে অ্যাটাচমেন্ট, ফ্যামিলি অ্যাটাচমেন্ট, এগুলো আস্তে আস্তে কমে আসবে, কিছু করার নেই, সারা পৃথিবীতে এটা সেটা হয়েছে। কি আপনি ওয়েস্টার্ন কান্ট্রিজেও একই রকম দেখছেন? ওয়েস্টার্ন কান্ট্রিজ আমি কিভাবে দেখছি, যে ওখানেও কিন্তু এই ছবিটা দেখলে তুমি বুঝতে পারবে, এই যে বাচ্চাটা, হি লস্ট হিজ মাদারল্যান্ড ইন এ ওয়ে, ওর ভিলেজ, সবকিছু। ছবির আগে তুমি দেখেছো যে আলেকজান্ডার, যে তার নিজের বাচ্চাকে, সে কিন্তু লস্ট হিজ মাদার। ওখানেও একটা পেইন রয়েছে, যে এই যে কানেকশন গুলো, ওটা তুমি পরে ফিল্মটায় বোঝা যায় কেন আমি ওটা দেখিয়েছি, মাদারলেস চাইল্ড বলে। যেটা আমরা আগে আলোচনায় বলছিলাম, অডিয়েন্সকেও সিনেমা রিড করতে হবে, অডিয়েন্সেরও একটা রেসপন্সিবিলিটি রয়েছে। সে কিন্তু রিড করে যদি, বা রিকানেক্ট করার চেষ্টা করে, বুঝবে যে লালা আর ওই বাচ্চাটার মধ্যে সম্পর্ক কি, মানে একজন মাকে হারিয়েছে, একজন মাদারল্যান্ড হারিয়েছে। ফলে আমার মনে হয় যে এইগুলো খুব ইন্টারেস্টিং, মানে হিউম্যান লাইফ, সোসাইটি এবং অলসো নেচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আলেকজান্ড্রো এসছে নর্মদার পরিক্রমাবাসীদের নিয়ে একটা ছবি করতে, এবং ওর সাবজেক্ট হচ্ছে এনভায়রনমেন্টাল ডিসপ্লেসমেন্ট। এখানে এসে দেখছে অলসো হিউম্যান ডিসপ্লেসমেন্ট। হঠাৎ একটা বাচ্চাকে খুঁজে পেয়ে যায়, ও তখন তার গল্প ট্র্যাক চেঞ্জ করে ফেলে, ও ন্যারেটিভের ট্র্যাক চেঞ্জ করে। পরিক্রমাবাসীরাও আছে, আবার এই লালার গল্পেও সে and he starts connecting between these two. What an insight! মানে দাদা, আচ্ছা একটা কথা আমাকে বলুন, এই যে আপনার বাড়িতেও আমার এটা নিয়ে কথা হয়েছে অনেকবার, এই যে এখনকার যে ইকোসিস্টেম, আমরা যে জেনারেশনে প্যারেন্টিং করছি, আমাদের পরের জেনারেশন, এটা বলা হচ্ছে যে দে আর ভেরি ইন্টেলিজেন্ট, দে আর ইন্টেলেকচুয়ালি ভেরি হাই, বাট ইন্টেলেকচুয়াল upliftment, is it getting somewhere compromised with the emotional upliftment? Again, এটা হচ্ছে এর মধ্যে একটা কন্ট্রাডিকশন রয়েছে। ইন্টেলেকচুয়াল আপলিফমেন্ট, তুমি যদি নিজেকে ডিসকানেক্ট করে ফেলো, অনলি ইউ আর ফোকাসড উইথ ইয়োর, মেবি একজন সায়েন্টিস্ট, অনলি ইফ ইউ আর ফোকাসড উইথ ইয়োর এইম, তাহলে কিন্তু নিজেকে ডিসকানেক্ট করে ফেলছো তুমি। মানে হি অর শি ইজ লুজিং সামথিং, টাচ অফ দ্য সয়েল, টাচ অফ দ্য আর্থ। এখন আমরা রেয়ার আর্থ বলতে বুঝছি যে কতগুলো মিনারেলস এর জন্য লড়াই করছে সারা পৃথিবী, কিন্তু রেয়ার আর্থ ইজ রিয়েলি রেয়ার। তার থেকে যদি পা সরে যায়, তাহলে তুমি যতই ইন্টেলেকচুয়াল হও, তুমি সুখী হবে না, you lose happiness.
দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার জন্য এখন আমার যেটা মনে হয়, নতুন যে বিদ্বান বুদ্ধিমান হিস্টোরিয়ানরা কাজ করছে, এবং আমিও ভাবনা চিন্তা করি এটা নিয়ে, যে হিস্ট্রি যখন লেখা হবে তার সঙ্গে দুটো জিনিস পাশাপাশি থাকতে হবে, আগে ছিল না। একটা হচ্ছে জিওগ্রাফি, আর একটা হচ্ছে এনভায়রনমেন্ট। এই দুটো যদি না জানা যায় তাহলে ইতিহাস লেখা যাবে না। তার কারণ আমি হিমালয়কে যদি না জানি, না জেনে আমি একটার পর একটা টানেল করি, ড্যাম দিই, তাহলে কি হচ্ছে আমরা রোজ দেখছি এভরি ইয়ার হিমালয় ক্লাউড বার্স্ট হচ্ছে, ডিজাস্টার হচ্ছে। তার কারণ এটা হচ্ছে again a corporate greed বলবো না, also a failure of certain মানে আন্ডারস্ট্যান্ডিং একটা অফ দ্য নেচার। একটা প্রজেক্ট করার আগে মানে তুমি যেখানে করছো, বা আমি আজকে কাগজে পড়লাম চাইনিজরা ব্রহ্মপুত্র যেখান থেকে নামছে, লোহিত বলে কোনটায়, ওর নাম চেঞ্জ হয়, সাংপো বলে টিবেটে, ওই একটা জায়গায় যেখানে ড্যাম তৈরি করছে তাদের ব্রহ্মপুত্র বিরাট ক্ষতি হবে। এরকম আমরা অসংখ্য ড্যাম তৈরি করেছি, টানেল তৈরি করেছি। কিন্তু কেন আমি জিওগ্রাফি বলছি, জিওলজি বলছি, ভাবতে হবে যে এটা টেকটনিক প্লেট মুভমেন্ট চলছে। আফটার দ্য কন্টিনেন্টাল ড্রিফট মিলিয়ন্স অফ ইয়ার্স এগো, এখন কিন্তু টেকটনিক প্লেট মুভমেন্ট দুটো, একটা মানে আমাদের যে পুরনো প্লেট, আমাদের ডেকান প্লেটটা কিন্তু এখনো মুভ করে চলছে, যার জন্য 1 মিটার করে হিমালয় বাড়ছে। তার মানে টেকটনিক প্লেট মুভমেন্ট মানে হচ্ছে ভীষণ ভূকম্পন প্রবণ এরিয়া, সেসমিক জোন। সেখানে যদি আমি কাজ করতে যাই, আমাকে কানেক্ট করতে হবে এইগুলো। ইতিহাস লিখতে গেল ইউ হ্যাভ টু কানেক্ট এই সমস্ত প্রত্যেকটা জিনিস। তার কারণ আমি তোমার আরেকটা এক্সাম্পল দিচ্ছি, জিওগ্রাফি খুব ইন্টারেস্টিং। এবারে জিওগ্রাফি পার্টটা খুব ইন্টারেস্টিং, তার কারণ এই যে আমরা বলি যে ইন্ডিয়ানদের কোনো কন্টিনিউটি নেই হিস্ট্রি, বাইরের লোকেরা লিখেছে। অফকোর্স মোগলরা তাদের নিজের কথা, আকবর নামা লেখা হয়েছে, বাবর নামা লেখা হয়েছে, জাহাঙ্গীর নামা, আর কলহন লিখেছিলেন কাশ্মীরের রাজাদের কাহিনী। তার বাইরে তো অসংখ্য কাহিনী রয়েছে, সেরকমভাবে লেখা হয়নি। এটা ব্রিটিশরা এসে বলেছে যে আমাদের কোনো কন্টিনিউটি নেই, এটা অ্যাপারেন্টলি ওরা বলেছে, কিন্তু ওরা কাজও করেছে, অসম্ভব প্রচুর কাজ করেছে। মনে করো ওরা যখন খুঁজে বার করলো হরপ্পান সিভিলাইজেশন, আমরা দেখলাম একটা কন্টিনিউটি। আমি যখন শান্তিনিকেতনে আমার বাড়িটা তৈরি করেছি, আমি ক্যামেরাম্যান বলে আমি লাইট প্ল্যান করে, আমি বাস্তু করিনি। কারণ আসল বাস্তুটা কোথায়, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। আসল বাস্তুটা কোথায়, কেন আমি বলছি এগুলো? আমার ইয়াং আর্কিটেক্ট একটি মেয়ে, তাকে বললাম, দেখ হরপ্পার সিভিলাইজেশনের তুই যখন এটা দেখবি, ওদের যেভাবে স্ট্রাকচারটা 5:4, ওকে, মানে লম্বাটা যদি 5 হয়, চওড়াটা 4, কোয়ার্টার কম। সেম কন্টিনিউটি কিন্তু তার পরবর্তী পর্যায়ে, সেটাই বাস্তু। তার মানে এই যে কন্টিনিউটি হরপ্পান সিভিলাইজেশন থেকে এখন আমি বাড়ি করছি, সেটা আমাকে হেল্প করছে। দ্যাট ইজ ফ্যাসিনেটিং। মানে আসলে ভারতবর্ষ কিন্তু আননোন এখনো। ডেরিমফেলের যে নতুন বইটা, তাতে লিখছে মানে কত কি শেখার আছে ইন্ডিয়া থেকে। বলে এইগুলো, এটা আমার মনে হয় যে সব কিছু মিলিয়ে না ভাবলে হয় না। এটা মানে আমি ইন্ডিপেন্ডেন্টলি একটা ইতিহাস লিখে দিলাম। ওই সময়, যে সময় হারাপ্পান সিভিলাইজেশনের কথা আপনি বলছেন, ফাস্ট ফরওয়ার্ড আজকের দিনের বাস্তু, দুটোর মধ্যে একটাই তো মিল, চ্যানেলাইজেশন অফ দি রাইট এনার্জি। অ্যাবসলিউটলি। সেখানে উইন্ড অ্যান্ড লাইট, দ্যাটস অল। আর কিছু নেই সেখানে। অ্যান্ড ওয়ান্স আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, ওয়ান্স আই চ্যানেলাইজ বোথ দিস ইন দ্য রাইট ম্যানার, মাই হোম উইল বি ফুল অফ এনার্জি, পজিটিভিটি। একেবারে তাই। এটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে এই সংবেদনশীলতা, সেন্সিবিলিটি, যেটা নেচারের কাছ থেকে পাওয়া যায়, জানা যায়। যার জন্য আমি অনেক ছবিতে আমার আদিবাসীদের প্রসঙ্গ এসছে,
কারণ আমি প্রচুর ঘুরে বেরিয়েছি, বাস্তার থেকে আরম্ভ করে নর্থ ইস্ট, তারপরে বিহার, ঝাড়খণ্ড তো আছেই, মধ্যপ্রদেশে। আমি দেখেছি যে ওরা জানে হোয়াট ইজ রিয়েলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট। একটা ডেভেলপমেন্ট সেটা কি করে সাস্টেন করা যায়। দুমদাম করে আমি সব করে দিলাম ইন দ্য নেম অফ ডেভেলপমেন্ট, তখন না ভাবলাম পরিবেশের কথা কিছু, তাতে কিন্তু ভবিষ্যতে ক্ষতি হয়। মানে এখন তুমি যদি বলো যে না এটা এমন একটা ইকোনমি, ইউ হ্যাভ টু আর্ন ফার্স্ট প্রফিট অ্যান্ড অল দ্যাট, ভবিষ্যৎ হবে কি লাভ? ভাবতে হবে। ভবিষ্যৎ না ভাবলে আমরা হিউম্যান বিইং হিসেবে কি রেখে যাব? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি যদি, আমি মাঝে মাঝে তোমাকে একদিন গল্প বলেছিলাম, মাঝে মাঝে স্বপ্ন দেখি প্ল্যানেটে ঘুরে, মানে কী বলে, মহাবিশ্বে ঘুরে বেড়াচ্ছি, চতুর্দিকে একটা শান্তি, বারিং সাম মিটিওর ফলিং, একটা ভয়ঙ্কর আওয়াজ হলো হয়তো, কিন্তু তুমি যদি জুম করো আমাদের ব্লু প্ল্যানেটে, গোলাগুলি, মারামারি, কাটাকাটি, কেন? এটা আমরা অ্যাভয়েড করতে পারি না? খুব ডিফিকাল্ট, আমি জানি, কিন্তু শ্রেষ্ঠ মনীষীরা কিন্তু সেটা চেষ্টা করেছে। রিলিজিয়ন সেটাই চেষ্টা করেছে। বলে এটা একটু মানুষকে ভাবতে হবে, জানতে হবে। ওটাই হচ্ছে, আমরা যদি ভাবা প্র্যাকটিস না করি, ভাবতেই পারবো না। এবং সেখানে কিন্তু এন্টারটেনমেন্ট ফিল্ডের একটা বড় অবদান আছে। কারণ আমি যেটা অবজার্ভ করছিলাম, এই আমাদের টি টকার সেশনে যারা আসেন বা আমি যাদেরকে ট্রেনিং করাতে যাই, যারা আমার পার্টিসিপেন্টস থাকে, এরকম অনেক প্রশ্ন তারা করেন যে প্রশ্নগুলো উত্তর খুঁজে পাওয়াটা খুব ডিফিকাল্ট। তারা অনেকে তাদের সন্তানকে নিয়ে প্রশ্ন করে, আমার ছেলে এরমভাবে রিয়্যাক্ট করছে, ওরমভাবে রিয়্যাক্ট করছে, আমরা কি করব। অনেক প্যারেন্টরা প্রশ্ন করে যে আমি অতক্ষণ ধরে ওকে খাওয়াতে পারি না, ফোনটা দেখিয়ে দিই, খেয়ে নেয় তাড়াতাড়ি। হ্যাঁ, তো এই ধরনের দিস আর ভেরি নর্মাল ইনসিডেন্টস দিস ডে। একেবারে, মানে এটা মানে র্যাম্পেন্ট এক্স্যাক্টলি। এবং এই জায়গাটাই আমার মনে হচ্ছে উই আর লুজিং দ্য নেচার সামওয়্যার, উই আর লুজিং দ্য ন্যাচারাল ওয়ে অফ লিভিং। আমার পডকাস্টে একজন এসেছিলেন, তিনি বলছিলেন যে একটি ছোট্ট ছেলেমেয়ের গ্রুপ, তারা একটা অ্যাপ বানিয়েছে, যে অ্যাপটা আমাদেরকে সাহায্য করবে স্ক্রিন টাইম কমাতে। আমার প্রশ্ন হলো, স্ক্রিন টাইম কমাতেও তো স্ক্রিনের দিকেই তাকাতে হচ্ছে অ্যাপে। একেবারে রাইট। তো ইটস আ কন্ট্রাডিক্টরি থিং। মানে আমি স্ক্রিন টাইম কমাবো, যেখানে আমাকে অ্যাপ বলছে যে তুমি অনেক অতিরিক্ত স্ক্রিনের দিকে তাকিয়ে আছো, তো তুমি আর দেখো না। কিন্তু তুই তো তাকাতে হবেই, তো সেটাও তো আমি অ্যাপেই দেখছি, অন আ স্ক্রিন। একদম। সো সামওয়্যার আমার মনে হয় যে এই যে মানুষের একটা অসম্ভব স্ট্রেস, যদি আমরা কর্পোরেটকে দেখি বা আমরা যারা গিগ ইকোনমিতে রয়েছে, ধরুন যারা ডেলিভারি বয়েজ, যারা কন্ট্রাকচুয়াল লেবার্স, এদের সবার তো স্ট্রেস লেভেলটা আলাদা, কিন্তু স্ট্রেসটা আছে। কিন্তু আজ থেকে 30 বছর 40 বছর আগে স্ট্রেস আর এখনকার সময়ের স্ট্রেস, এটা তো একটা হেলেন, মানে ভীষণ রকম ডিফারেন্ট। বিরাট একটা ফারাক। কোনোভাবে কি ছবি বা ফিল্মের কন্ট্রিবিউশন থাকতে পারে ইন টার্মস অফ ম্যানেজিং দি স্ট্রেস? অ্যাবসলিউটলি। আমার মনে হয় এটা নিয়ে ছবি, সিরিজ বানানো উচিত, কারণ মানুষ জানেই না সে স্ট্রেস করছে। মানে একটা আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে একটু ভবিষ্যৎকে দেখা। তার কারণ তুমি তোমার যে নলেজ, এক্সপিরিয়েন্স দিয়ে তুমি যেটা গ্যাদার করেছো, সেটা তুমি যেন আগামী দিনকে দেখতে পাচ্ছ। সেই কিন্তু একজন আর্টিস্ট হয়। এবং সেটা কিন্তু মানুষকে জানানো দরকার যে তুমি যেটা করছো তাতে তোমার নিজের ক্ষতি হচ্ছে, তোমার সংস্থার ক্ষতি হচ্ছে। সংস্থা কিন্তু একটা জিনিস, মানে যে স্কিল, ধরো আমরা ছোটবেলায় ভাবতাম কি একটা জার্মান প্রোডাক্ট লাইফ লং, তার কারণ এমন প্রিসিশনে কাজ করতো ওরা। কিংবা সুইস ওয়াচ, আমি নিজে গিয়ে তখন, আমি আজ থেকে বলছি 30-40 বছর আগে, সে ছোট ছোট কটেজ ইন্ডাস্ট্রি গড়ি, বলে সে কি সাংঘাতিক যত্ন করে কাজ করা। এইগুলো হচ্ছে এক্সাম্পল যে ও তার জন্য তার কোয়ালিটি এত ভালো ছিল। আমি এখন অটোমেশন এসে গেছে, মেশিনে ফেলে দিচ্ছি, তৈরি হয়ে বেরিয়ে চলে যাচ্ছে, ফাইন। কিন্তু আমরা বুঝতে পারছি না যারা কাজ করছে তাদের স্ট্রেস লেভেলটা কোথায়। আমরা পড়ছি ডক্টরসরা বলছে যে এত অল্প বয়সে হাই সুগার হয়ে যাচ্ছে, প্রেশার বেড়ে যাচ্ছে বাচ্চা ছেলে মেয়েদের।
তার জন্য স্ট্রেস ইজ রেসপন্সিবল, কিন্তু সে নিজে জানে না স্ট্রেস করছে। এখন সেটা তুমি যদি খুব একটা ডাইডাক্টিকভাবে বলো, এটা করলে স্ট্রেস হয়, এটা করো না, সেটা কিন্তু কমিউনিকেট করবে না, ভালো লাগবে না। কারণ সেখানে তার কমফর্ট জোন থেকে তাকে বেরিয়ে যেতে হবে, কারণ ও সেটা করছে বলে হি ইজ ভেরি কমফর্টেবল এন্ড ইজ গেটিং ইনটু কমফোর্টেবল, এবং সে তাকে মানে লেকচার দিয়ে তুমি বোঝাতে পারবে না, তাকে বোঝাতে হবে চার্লি চ্যাপলিনের মতো। মডার্ন টাইমস চার্লি করেছিল কেন? বাপরে বাপ, আমরা মেশিনের মধ্যে ঢুকে গেছি। হোয়াট এ ফিল্ম! চার্লি চ্যাপলিন মানে একজন দার্শনিক ছিলেন, বুঝতে পেরেছিলেন ও বাবা আমাদের জীবনটা এরকম হয়ে যাবে। তা এখন এগুলো করা আমাদের নৈতিক কর্তব্য, যে শুধুমাত্র এন্টারটেনমেন্ট তো আছেই, এন্টারটেনমেন্টের মাধ্যমে তুমি কি করে বোঝাতে পারো যে তোমার নিজের স্পেস দরকার, তাতে তোমার পরিবার, তোমার বন্ধু বান্ধব, তোমার সম্পর্কগুলো কিন্তু আরো আনন্দের হবে। এটা কিন্তু বোঝানোর দায়িত্ব আমাদের। আমার ইচ্ছা আছে এই ধরনের কাজ করার। একটা কথা ভীষণ জানতে ইচ্ছা করে, এবং প্রত্যেকবার আই মিস দিস অপরচুনিটি টু আস্ক ইউ দিস কোয়েশ্চেন। সেটা হচ্ছে যে ছবি বা চলচ্চিত্র, সেখানে বিভিন্ন চরিত্রকে আপনি যখন দেখান, সেই চরিত্রকে কি আপনি প্রথমে তৈরি করতে, আপনার চরিত্রায়ন করতে আপনার যে পড়াশোনাটা দরকার সেটা করে যদি দেখেন যে না, এই পড়াশোনা দিয়ে আমি যদি চরিত্র তৈরি করি আমার অডিয়েন্স অ্যাকসেপ্ট করবে না, যদি মনে হয়, আপনি কি পাল্টে ফেলেন সেই চরিত্রকে? আমি যেটা করি যে আমার এই ন্যারেটিভের জন্য, এই সিনেম্যাটিক ন্যারেটিভের জন্য চরিত্রগুলোর ভেতরের সম্পর্কগুলো কি হবে, এখানে আবার সেই সম্পর্ক এবং কনফ্লিক্ট কি হবে। কারণ কনফ্লিক্ট একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। কনফ্লিক্ট মানে ঝগড়া নয়, কনফ্লিক্ট হচ্ছে একদম এটা কি হবে, সেভাবে চরিত্রগুলোকে ডিজাইন করা। আমি নানা ধরনের অভিনেতা অভিনেত্রী নিয়ে কাজ করেছি, বিগ স্টার, সুপারস্টার, ব্রিলিয়ান্ট অ্যাক্টর, মিডিওকার অ্যাক্টর, নন অ্যাক্টার্স। করতে গিয়ে আমি প্রথম যেটা স্টাডি করি, তুমি যেটা বললে যে এই মানুষটাকে দিয়ে কি আমি কতটুকু করাবো, এটা ভীষণ ইম্পর্টেন্ট। মানে ওর ট্যালেন্ট এবং লিমিটেশন দুটোই জানতে হবে পরিচালককে। তাহলে কিন্তু চরিত্র চিত্রণটা, একটা হয়তো চরিত্র আমি লিখেছি, আমার অ্যাক্টরকে আমি কি বলি যে ইউ বিকাম মাই ক্যারেক্টার, আই ডোন্ট ওয়ান্ট ইউর স্টারডম, কারণ আমি সেটা সেল করতে চাই না। আই ওয়ান্ট ইউ টু বিকাম মাই ক্যারেক্টার, ইউ হ্যাভ টু বি ক্রেডিবল টু ইউর ক্যারেক্টার ইন ইউর পারফরমেন্স। এবং সেটা যারা করতে পেরেছেন দারুণ কাজ করেছেন। আমি অনেকের সঙ্গে কাজ করেছি, যেমন আমি সৌমিত্রদার কথা যখন দেখার কথাই এলো, সৌমিত্রদা প্রচুর স্টাডি করেছেন এই যে গ্লোকোমায় কি করে আস্তে আস্তে সাইট চলে যায়, দৃষ্টি চলে যায়। এবং আমরা ব্লাইন্ড স্কুলে গেছি, ডাক্তারদের সঙ্গে কথা বলেছি। এই সৌমিত্রদা বলে, জানো গৌতম, আমাকে এক মহিলা চিঠি দিয়েছেন, একটা লম্বা চিঠি, তুমি এসো বাড়িতে পড়ে শোনাবো। তাতে লিখেছেন যে আপনার ছবি দেখলাম, আমি 3 বার দেখলাম, ডিস্ট্রিক্ট বর্ধমানে, খুব মহিলা, আমার স্বামীর একই রকম ব্যাপার হয়েছিল, দীর্ঘদিন স্পষ্ট দৃষ্টি ছিল, আস্তে আস্তে সেটা মানে হারিয়ে যায়, বহুদিন পৃথিবী দেখার পর আর পৃথিবী দেখতে পায় না। আপনি যেটা করেছেন এক বিন্দু তার মধ্যে ভুল নেই। তখন সৌমিত্র বলে, এর থেকে বড় অস্কার আর কি হতে পারে। ফলে এইটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, চরিত্র চিত্রণ ভাবা এবং যাকে দিয়ে চরিত্র করানো হবে তাকে তার মধ্যে ইনভলভ করা। এবং সেখানে অ্যাক্টরদের প্রফেশনাল জায়গাটা, মানে আপনি একজন ডিরেক্টর পয়েন্ট অফ ভিউ থেকে বলছেন আপনার কি চাই তার থেকে, সেটা তো আপনি তাকে প্রকাশ করছেন, তারও সেই জায়গাটাকে বুঝে সেটাকে প্রকাশিত করা একদম, এবং নিজেকে ডাইলিউট করে দেওয়া, সেখানে ডাইলিউট করে। এবং সেখানে যার জন্য আমি আমার সঙ্গে আমার অভিনেতা অভিনেত্রীদের খুব ভালো বন্ধুত্ব করি।
মানে তাদের কিন্তু ধমক দিয়ে কাজ তুমি করলে কিছু হবে না, তাকে মানে খুব ফ্রেন্ডলিভাবে বুঝতে হবে এবং তার ইডিওসিনক্রেসিস, তার মানে সাইকোলজি তোমাকে বুঝতে হবে। আমি যখন শত্রুঘ্নকে নিয়ে কাজ করেছিলাম, সুপারস্টার ছিল, আমি প্রথমে বোঝার চেষ্টা করলাম ওর লিমিটেশনসগুলো কি। আমি বললাম যে তোমার এই স্টারডামের যে সমস্ত ম্যানারিজম আছে, ওটাতেই যেগুলো আসছিল বাবা, লোকে mannerism. হাততালি দেয়, সেগুলো বাদ দেওয়ার চেষ্টা করতে হবে, না তো তুমি এই And did he চরিত্রটা হবে agree? না। অ্যাবসলিউটলি হি ডিড ভেরি হার্ড ওয়ার্ক, কোনো সন্দেহ নেই। তা এখন তার মানে চরিত্র চিত্রণ, when you write a character প্লাস যখন ওটাকে একজন ইন্টারপ্রেট করেন, সেখানে তারও একটা কন্ট্রিবিউশন থাকে। যেমন আমি যখন পারে নাসিরকে আর শাবানাকে নিয়ে কাজ করেছিলাম, টোটালি ইমার্সড, ইনভলভ। মানে যে লোকটা বললো যে আমাদের ওই তখন তো কোনো স্পেশাল এফেক্ট ছিল না, কোনো একটা রিস্কি সিকোয়েন্স, মানে তখন কোনো ভিএফএক্স নেই, মানে কিচ্ছু নেই, নাথিং, পুরোটা ফিজিক্যাল, পুরো অ্যানালগে শুট হচ্ছে। একেবারে অ্যানালগ সেলুলয়েডে শুট হচ্ছে। মানে ওই বর্ষার গঙ্গা পার হওয়া একটা হার্ড অফ পিককে নিয়ে, তখন ওরা টোটালি ইমার্স, ইনভলভ, যা আবার হবে। এটা একটা অ্যাটিচিউড, মানে সেটা কিন্তু খানিকটা ছিল একটা টাইমটা ছিল। আমার মনে করো আমার ছাত্রবেলা, একদিকে নকশালাইট মুভমেন্ট, একদিকে বাংলাদেশ ওয়ার, ভিয়েতনাম ওয়ার, ফ্রান্সের সবনে স্টুডেন্টস মুভমেন্ট, পাশাপাশি বিটলস, জোয়ান বায়েজ, এই সব মিলেমিশে একটা সেন্সিবিলিটি এবং রোম্যান্টিসিজম, যে আমি যদি কিছু করি, আই ডোন্ট কেয়ার, আমার যা হওয়ার হবে, আমাকে ওটা করতেই হবে। আমার অনেক বেশি সাপোর্ট, হেল্পের দরকার নেই, দরকার ছিল না তো তখন। ধরো আমরা তো জীবনে মনিটর ছিল না, আমি এত ছবি করেছি তো কোনো মনিটর না, আমরা শ্যুট করছি, সেটা প্রসেস হতো ল্যাবে গিয়ে, প্রিন্ট হয়ে তারপর জানতে পারতাম কি হয়েছে। তার মানে ওই কনফিডেন্স লেভেল পুরো ইউনিটের সবার মধ্যে, ফিল্ম মেকার, ক্যামেরাম্যান, তাদের মধ্যে ছিল। ফলে টেকনোলজির একটা ভালো দিক রয়েছে, অনেক মানে ইউজার্স ফ্রেন্ডলি জিনিস পাওয়া যায়, আবার অনেক কিছু হারিয়ে যায়। এটা তো হারিয়ে গেছে একদম। তখন ধরো আমার যারা সহকারী ছিলেন, অ্যাসিস্ট্যান্ট ছিলেন, তারা এঁকে রাখতেন কন্টিনিউটি, আর একটার ধরে সাংঘাতিক মনে থাকতো, কারণ তখন তো প্লেব্যাক করে দেখার কোনো উপায় নেই। প্লেব্যাক তো অনেক পরে এসছে। আমি এখনও ডিজিটালি শ্যুট করি, কিন্তু আমি নিজে শ্যুট করি, এখন আমার ছেলে আমার সঙ্গে শ্যুট করে, আমি গিয়ে মনিটর দেখি না। আপনার প্রয়োজন নেই, বিকজ না, প্রয়োজন, আমার সেই অভ্যেস রয়ে গেছে। থাক এই সাসপেন্সটা, একটু পরে দেখবো, শুটিংটা হয়ে যাক, তারপরে হয়ে যাক, দেখবো না। আমি বারবার মনিটর দেখি, যদি বারবার টেক করি, আনএন্ডিং প্রসেস। কিন্তু সেটা কি আমি একটু থামালাম, সরি, সেটা কি এই প্রজন্মের ডিরেক্টররা খুব মুশকিল, কারণ তারা এটা নিয়েই বড় হয়েছে, মনিটর দেখেই তারা কাজ করতে অভ্যস্ত হয়েছে, তাদের পক্ষে সম্ভব নয়। আমাদের সময় এটা ছিলই না, মানে উপায় ছিল না। এমনকি আমি যখন প্রথম বিদেশ থেকে একটা পোলারয়েড ক্যামেরা নিয়ে আসি, অন্তর্জুলি যাত্রার শুটিংয়ের সময়, আমার অ্যাসিস্ট্যান্ট ছিল শৈবাল মিত্র। শৈবাল পরে অনেক ফিল্ম করেছেন। শৈবালকে বলো, শৈবাল এনে তোর কন্টিনিউটির জন্য। কি গৌতম দা, দেখ ফাটাক ফাট, কত এক্সাইটেড, মানে কি জানি সই পেয়ে যাচ্ছ, কি করতো, কন্টিনিউটি সেটা স্টেপল করে দিত। এটা একটা স্টেপ, এইভাবে আস্তে 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 চেঞ্জ হয়েছে। এখন আমরা প্রত্যক্ষ করেছি এই এভলিউশনটা। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। মানে আমি এটা নিয়ে একটা বই লিখবো, মানে পুরো এই যে টেকনোলজি চেঞ্জের সঙ্গে কি করে পারসেপশন চেঞ্জ হয়। পারসেপশন চেঞ্জ শুধুমাত্র ফিল্ম মেকারদের হয় না, ইউর অডিয়েন্স অ্যাজ ওয়েল, তারও পারসেপশন চেঞ্জ হয়ে যায়। ধরো আমি ফিল্ম ফেস্টিভ্যালে একটা জিনিস বললাম যে দেখো আমাদের প্রজেক্টরগুলো তুলে দেওয়া উচিত হয়, মানে ফিল্ম প্রজেক্টর কান ভেনিস রেখে দিয়েছে, কোনো একটা পুরনো আর্কাইভাল প্রিন্ট ওরা ফিল্মে প্রজেক্ট করে। আমি রাধা স্টুডিওতে একটা ফিল্ম প্রজেক্টর রেখে দিয়েছি, প্রত্যেক বছর সেখানে ফিল্মে প্রজেক্ট করা হয়, প্রিন্ট যেগুলো আর্কাইভে রয়েছে। উৎপলেন্দু মারা যাওয়ার পর আমরা চোখ দেখালাম, একজন ছেলে বললো খুব ভালো লাগছিল, কিন্তু একটু কাঁপছিল, এটা আমি একটু কাঁপছিল না,
ওটা হচ্ছে ফিল্ম প্রজেকশন, একটা শাটার রয়েছে। এই শাটারটা কিন্তু আমরা দেখতে পাই না। এটা হচ্ছে মানে ইয়াং বলে একজন হলিউড রিপোর্টার, আমার বান্ধবী, অনেক দিনের পুরনো, খুব বিখ্যাত রিপোর্টার। সে বলল যে গৌতম, তোমার এটা তো ডিজিটাল প্রজেকশন হবে, এই প্রথম ভেনিস শুরু করলো। আমি স্করসেসির নতুন ছবি দেখে এলাম, ওরা ডিজিটাল রিলিজ করেছে। আমি কেরম দেখলে? নট ব্যাড, বাট উইদাউট এনি ফ্লিকার। আই ওয়াজ ফিলিং ভেরি আনকমফোর্টেবল। হ্যাঁ, বলে আমি তো সিনেমা দেখে অভ্যস্ত, কিন্তু স্টিল যেন ওকে, নো লাইফ। নো লাইফ। সিনেমা প্রজেকশন হচ্ছে বোঝা যায় না, স্টিল। বলে এই যে ছেলেটি আমাকে জিজ্ঞেস করলো, সে উল্টো বললো ফ্লিকার কেন? ডেবোরা ইয়াং বললো ফ্লিকার নেই কেন? মানে ফলে দর্শকের পারসেপশন গুলো, অভ্যেসটা পাল্টে যায়। ভেরি ইন্টারেস্টিং। এবং এখনকার দিনের এখন যে ওটিটি, আমার মনে আছে এই ওটিটির যখন শুরু হয়, একটি পার্টিকুলার কোম্পানি যখন শুরু করে ওটিটি, তখন ইট ওয়াজ নট ভেরি পপুলার। আমাদের জেনারেশনে যারা আমরা তখন চাকরিতে ঢুকছি, আফটার আর স্টাডিজ অ্যান্ড এভরিথিং, ওটিটি ওয়াজ নট ভেরি পপুলার। ইভেন সোশ্যাল মিডিয়া উই হ্যাড অনলি অর্কুট, দেয়ার ওয়াজ নো ফেসবুক। একদম একদম, ওই তো রিসেন্ট থিং। তখন আমরা দেখছি যে আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে আই ক্যান কানেক্ট উইথ মাই স্কুল ফ্রেন্ড, দ্যাটস আ ফ্যান্টাস্টিক থিং। হ্যাঁ, এবং আমার পুরনো বন্ধুদের সাথে কানেক্ট করছি, ওরা কি করছে জানতে পারছি। ইট ওয়াজ ভেরি এক্সাইটিং। ফাস্ট ফরওয়ার্ড আজকের দিনে, ইট ইজ অ্যাকচুয়ালি টেকিং মাই রিয়েল লাইফ অ্যাওয়ে। অ্যাবসলিউটলি, অ্যান্ড সামটাইম ইটস আ মেনেস। ইয়েস, মানে এত অসভ্যতা। আসলে আমার যেটা মনে হয় জানো তো, মানে টেকনোলজি নেগেটিভ ইমোশন এই মানুষদের হাতে পড়লে ধ্বংসাত্মক। পজিটিভ ইমোশন যার, তার হাতে পড়লে সেটা মানুষের মঙ্গল করে। আমাকে উস্তাদ বিসমিল্লাহ খান সাহেব একটা দারুণ কথা বলেছিলেন, আরে साइंस का कमाल है, ये दबाओ लाइट जल जाएगा, ये दबाओ फैन चलेगा। কিন্তু সায়েন্সের একটা ভুল আছে, একটা রক্ষা কবচ রাখা উচিত ছিল। সবাই সুইচ টিপলে যেন না জ্বলে। যারা সুরেলা, ও তো সব সুর নিয়ে, সুরেলা তারা টিপলে জ্বলবে, না জ্বলবে না। অসম্ভব ইন্টারেস্টিং, ভাবা যায় না। তার মানে উনি বলতে চাইছেন যে এটা যদি, দালাই লামা এক কথা বলেছেন আমাকে, যে নেগেটিভ ইমোশন, যে এই যে 9/11 ওরা মারল গিয়ে টুইন টাওয়ারে, তার মানে কতটা নেগেটিভ ইমোশন তৈরি হয়েছিল, এবং এত সুন্দর এক্সপ্লেন করেছিলেন। কিন্তু এই নেগেটিভ ইমোশন কি করে তৈরি হলো, সেই কারণটা আমরা কি জানি? আমাকে এইভাবে 9/11 কেউ এক্সপ্লেন করেননি। ফলে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে আমরা হিউম্যান বিংয়ের আমাদের মাথায় পজিটিভ নেগেটিভ দুটোই সবসময় চলে। সামটাইম নেগেটিভ ইমোশন অনেক বেশি হয়ে যায়। সেখানে টেকনোলজিকে যদি ব্যবহার হয়, তাহলে সে ধ্বংসাত্মক হতে বাধ্য। সোশ্যাল মিডিয়া, আমরা প্রথমে খুব এক্সাইটেড ছিলাম। তুমি যেটা বললে, স্কুলের বন্ধুদের সঙ্গে কানেক্ট করছি, ওরা ছবি পাঠাচ্ছে, আস্তে আস্তে তার ব্যাড দিকগুলো বেরোবেই। কিছু করার নেই, এটা সায়েন্সের নিয়ম, টেকনোলজির নিয়ম। তাই তার ভালো খারাপ দিক। প্রথম যখন মানে জুম লেন্স এলো, তুমি পুরোনো বলিউড ছবি চালিয়ে দেখো, একটা গানের সিকোয়েন্স জুম ইন আর জুম আউট হচ্ছে, হাতে জুম পেয়েছে, হাই সাই সাই, পরে বুঝতে পারলো যে না, এই জুমে তো কোনো পার্সপেক্টিভ চেঞ্জ হচ্ছে না। এটা একটা মানে মানে একটা পুরো, কি বলবো, পুরো একটা জাগলারি হচ্ছে। এইটা সব সময় হয়ে এসছে একেবারে। এই প্রথম যখন ভিএফএক্স এলো, দেখবে বিভিন্ন ছবিতে নানান রকমের ভিএফএক্স, তারপর লোকে বুঝলো না, এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ভিএফএক্সকে ব্যবহার করতে হবে এত সাটলভাবে। ইভেন জুম লেন্সকে আমি নিজে ব্যবহার করেছি, যে একটা ট্রলির সঙ্গে তুমি যদি খুব চোরা জুম করে যাও, লোকে বুঝতেও পারবে না জুম হচ্ছে। তার মানে এটাকে তুমি ব্যবহার করতে পারো সব কিছু। সোশ্যাল মিডিয়া এখন তুমি তো কিছু করতে পারো না, কারণ এটা একটা বিগ বিজনেস এবং মানুষের অভ্যেস হয়ে গেছে। এই যে এত ছবি তুলে, আই ওয়ান্ডার কোথায় যায়। তোমার তো ইথার জগতে আর জায়গা নেই। ছবি তুলে কি করে? ছবি তুলে সে একটা ফেসবুকে দিয়ে দেবে, তারপর ডিলিট করে দেবে। এখন মনে করো আমি, লোকে বলবে যে খালি পুরনোপন্থী। না, পুরনোপন্থী নয়। আমি যখন আমার বাড়ি অ্যালবামগুলো খুলে দেখি, ফিজিক্যালি আই ক্যান টাচ, তার একটা অন্য আনন্দ রয়েছে। আর
সত্যি কথা বলতে কটা লোক ছবি জমিয়ে রাখে বলতো কম্পিউটারে সেভ করে? খুব কম, যারা একেবারেই ভালোবাসে ফটোগ্রাফ রাখে। আদারওয়াইজ কমন ম্যান, তাদের অতি আনন্দ, ওরা অভ্যেস হয়ে গেছে। এবং এই জেনারেশনে একটা কিছু জিজ্ঞেস করার আগে বলো ছবি তুলবো। হ্যাঁ, রেস্টুরেন্টে খাবার আসার আগেই হাতে ফোনটা উঠে এবং খাবারের ছবি তুলে আগে জানায় আমি অমুক রেস্টুরেন্টে খেতে এসেছি। এই যে পৃথিবীর টেকনোলজির ইতিহাসে এর থেকে বড় আবিষ্কার আর কিচ্ছু হয়নি, যেটা এর থেকে পপুলার ইনস্ট্রুমেন্ট আর কিচ্ছু তৈরি হয়নি। এবং এটার এখন কন্টিনিউশন হবে। ধরো তুমি এখন 6,000 টাকা দাম ছোট যে প্রজেক্টরগুলো বার করেছে, তুমি এখানে লাগাবে, দেয়ালে ফেলে একটা ফেলি লার্জ স্ক্রিন করে ছবি দেখতে পারো। এরপর হলোগ্রাম, শূন্যে তুমি দেখবে। ন্যানো টেকনোলজি কোথায় নিয়ে যাবে we don't know। ফলে এটা হচ্ছে ব্যাপার। কিন্তু আমাদের চেতনার মধ্যে থাকতে হবে টেকনোলজির নেগেটিভ দিক, পজিটিভ দিক দুটোই আছে। That's choice, absolutely, your choice. তা আমি যদি পজিটিভ দিকটা দেখি তাহলে সেটা আমাকে আনন্দ দেবে, নেগেটিভ দিকটা আমরা দেখছি তো চোখের সামনে ধ্বংস হচ্ছে। এবং আমার মনে হয় দাদা আমরা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি, এবং আমরা আমার যেটা উপলব্ধি আপনার সাথে আজকে এই ডিসকাশনটায়, আমার মনে হয় যে আপনাদের মতো মানুষ যারা রয়েছেন, যারা আমাদেরকে গাইড করার চেষ্টা করছেন, সেখানে এই যে স্টোরি টেলিং নিয়ে আমরা শুরু করেছিলাম কথা বলা, আমার মনে হয় আমাদের প্রত্যেকের একটা স্টোরি টেলিং এপিসোড থাকা উচিত আমাদের নিজেদেরকে নিয়ে। কারণ আমি যখন আমার গল্পটা লোকের কাছে তুলে ধরবো, আমি শুধু সেইটুকুই তুলে ধরবো যেটুকু আমার ভালো, এবং সেটা যদি আমার পারপাস হয় তাহলে আমি খারাপটা কম করার প্রবণতা বাড়বে। তার কারণ আমি জানি একদিন এই ভালো স্টোরিটা কারোর সামনে আমাকে তুলে ধরতে হবে। চলচ্চিত্রতেও এই ভালোত্বের ব্যাপারটা তো এখন অনেক বেশি পপুলার। এখন অনেক ছবি আসছে যেখানে অত্যন্ত অ্যাকশন ফিল্ম, অনেক বেশি নেগেটিভিটি দেখানো হচ্ছে, সেগুলো বক্স অফিসে হিট, সেগুলো ভালো চলছে, ভায়োলেন্স দেখানো হচ্ছে। তুমি দেখবে যে খবরের কাগজের পাতায় যখন এডিট করছে, কোনো জায়গায় কে একটা বউকে কুপিয়ে খুন করেছে, সেগুলো ফ্রন্ট পেজ নিউজ এত বড় করে। কারণ তার মানে যে পাঠক, রিডার এটা পছন্দ করছে, দে আর গেটিং অ্যাট্রাক্টেড। মার্কেটিং এর লোকরা দেখছে যে রিড Right. করছে। রাইট। তো এই ইকোসিস্টেম দেখাতে একটা সিকোয়েন্স ছিল যেখানে সৌমিত্র চ্যাটার্জি তো পড়তে পারেন না, ওই ক্যারেক্টার শশীভূষণ, তা নিবারণ পরাণ ব্যানার্জি করেছিল, পড়ে শোনাতো। একটা পড়ে শোনালো যে এরকম পার্লামেন্টে বাজপেয়ী গভর্নমেন্টে প্রধানমন্ত্রীর কূপ এটা নিয়ে বিচলিত 400 কৃষক আত্মহত্যা করেছে মহারাষ্ট্রে এবং মধ্যপ্রদেশে বা দুটো জায়গায়। এই নিয়ে বিতর্ক হয়েছে পার্লামেন্টে। তখন জিজ্ঞেস করে এইটা কোন পাতার খবর, 5ম পৃষ্ঠা। আর 1ম পৃষ্ঠায় স্যার খেলা আর অমিতাভ বচ্চনের ছেলের বিয়ে। তার মানে ততক্ষণে কিন্তু ওই দর্শক তৈরি হয়ে গেছে, পাঠক যারা পড়ে, যে রিডার্স। তখন মার্কেটিং ডিপার্টমেন্ট বলছে যে এটা কি ফ্রন্ট পেজ করো। 400 কৃষক মরে গেল, কে শুনবে? মরুক না 400 কৃষক, কি যায়? অমিতাভ বচ্চনের ছেলের বিয়েটা মানুষের কাছে বেশি তখন। এইটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আমাদের শ্রেষ্ঠ মনীষীরা যেটা চেয়েছিলেন, রবীন্দ্রনাথ তো একটা ইউনিভার্সিটি তৈরি করলেন তার জন্য, যে রুচি টেস্ট ডেভেলপ করো, রুচিবোধ। উপেন্দ্র কিশোর, সুকুমার, সত্যজিৎ রায় এদের পরিবার চেয়েছিলেন বিজ্ঞান এবং শিল্পের সমন্বয় করা। তাহলে ছোটবেলা থেকে একটা কিশোর মন তৈরি হবে, একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থাকবে, কুসংস্কার আচ্ছন্ন হবে না, এবং পাশাপাশি শিল্প চেতনা যাতে তার মধ্যে ঢোকে। এটাই আমাদের কাজ, এটা একটা পরম্পরা। এবং আমার মনে হচ্ছে ছোটোবেলার পাগলা দাশু যখন পড়েছি আর এখন পাগলা দাশু যখন পড়ি, দি এন্টায়ার পার্সপেক্টিভ ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। মাকে আমার পরে না বনে রবীন্দ্রনাথ লিখছেন, তখন আমি যখন পড়ছি আর এখন আমি যখন পড়ছি, দ্যাট পার্সপেক্টিভ অফ মা হ্যাজ চেঞ্জড সো মাচ। চেঞ্জড একেবারে। তার কারণ সোসাইটি এমনভাবে ইভলভ করেছে, সেখানে ইভেন মা, তার প্রতি যে ভালোবাসা, যে জন্ম দিয়েছে,
মানে যে জন্ম দিয়েছে তার প্রতি ভালোবাসা, সেই মূল্যবোধগুলো কত ঘেটে কতটা গেছে। ঘেটে গেছে এবং তলানিতে চলে যাচ্ছে আস্তে আস্তে। স্বার্থপর হয়ে গেছি আসলে আমরা। মানে আমি বলবো যে মানে একটা কথা আছে না, আমার মনে হয় মানুষ আর মানব নেই বহু জায়গায়। দ্যাটস সো পাওয়ারফুল। এটা যে আপনি বললেন, আই থিঙ্ক দিস শুড বি আওয়ার কোট, মানুষ আর মানব নেই। ফলে মানবতা বোধটার মধ্যে অনেক কিছু মানে আমাদের এই যে ফাস্ট ওয়ার্ল্ড সবই ফাস্ট। তো আরে পৃথিবীর রোটেশনটা তো আর তুমি ফাস্ট ওয়াইন্ড করতে পারবে না। ফলে এই যে আর্থের যে রোটেশন, এই যে মহাবিশ্বের যে রোটেশন চলছে, তাকে কি তুমি ফাস্ট ফরওয়ার্ড করতে পারবে না। সুতরাং এটাই হচ্ছে মিলিয়ে চলতে হবে, ব্যালেন্স করে। সেটাই কি স্পিরিচুয়ালিটি? সেটাই স্পিরিচুয়াল। মানে ইউ হ্যাভ টু ব্যালেন্স উইথ হিউজ এই যে একটা ইউনিভার্স, নেচার। প্রতিদিন সূর্য ছোটবেলা থেকে দেখছি উঠছে, অস্ত যাচ্ছে, কি সুন্দর। আমরা বলে চলেছি যুগ যুগ ধরে, ওর কোনো বিকল্প নেই। এখন তুমি যদি বলো না আমি সূর্যাস্ত অত ভোরবেলা উঠবো না, আমি তো দেখতে পাচ্ছি কত রকম সানরাইজ হয় সারা পৃথিবী জুড়ে, এই তো দেখতে পাচ্ছি। এটাতে আমার আই এম নাথিং এগেইনস্ট ইট, বাট দ্যাটস আ ফ্যাক্ট। কিন্তু এই যে এটা তো একটা হিউজ ডিফারেন্স ফর হিউম্যান রেস। হিউম্যান রেস আমরা নিজেকে ডিসকানেক্ট করছে এই যে রোটেশনের যে রিদমের সঙ্গে। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা বলি না যে আনন্যাচারাল মানেটা কি? তুমি আসলে তোমার ওই সিস্টেমের মধ্যে নেই, তার থেকে ছিটকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করি। এবং ওই বৃত্ত থেকে ছিটকে বেরিয়ে যাওয়াটা ইজ ভেরি ডেঞ্জারাস। যেটা তুমি বললে অ্যাবসলিউটলি, which is absolutely spirituality, to understand even yourself. আপনি কি লালনের ছবিতে সেটাও দেখানোর চেষ্টা করলেন? একদম অনেকটাই আছে তার ছবিতে। মনের মানুষের খোঁজ, মনের মানুষটা কে, আনডিফাইন্ড এবং আনএন্ডিং, ওপেন এন্ডেড। এবং লালন জানেন নিজেই তার মনের মানুষ কে। দেহতত্ত্ব নিয়ে লালন তো অনেক কথা বলেছেন, কিন্তু একদম দেহতত্ত্বের পার্সপেক্টিভ 2025 এসে তো পাল্টে গেল। রে পাপের ভাগ্যে দয়াল চাঁদের দয়া হবে, আমার দিনেই হালে যাবে বাহিয়ে পাপের তরণী। কার দোষ দিব এই ভুবনে, হীন হয়েছি ভজন গুণে। লালন বলে কত দিনে, লালন বলে কত দিনে পাব সায়ের চরণ দুখানি। দেহতত্ত্বের পার্সপেক্টিভ পাল্টে যায়নি আমার ধারণা। কারণ দেহতত্ত্বের অনেক কিছু আছে গুপ্ত জ্ঞান, যেটা কিন্তু ওরা নিজেদের কমিউনিটি ছাড়া বলে না। আমি কয়েকটা জিনিস উল্লেখ করেছি ওখানে। আমাকে সুধীর চক্রবর্তী, উনি জীবিত নেন, উনি প্রচুর পড়াশোনা করেছিলেন। উনি বলেছেন, গৌতম তুমি বাউল ফরিদদের সঙ্গে যাও, কথা বলে কিছু জানার চেষ্টা করো। সেখানে মানে এই যে আটকুঠুরি 9 দরজা, আমাদের শরীরের মধ্যে যে হোলস রয়েছে 9 দরজা, এটার মধ্যে উনি সব বুঝিয়ে দিয়েছেন। তার এখন তুমি যদি একজন সায়েন্টিস্ট নতুন যে লেভেলে কোয়ান্টাম ফিজিক্স চলে গেছে, তখন সেই পয়েন্ট অফ ভিউ থেকে যদি আটকুঠুরি 9 দরজা এটা বিশ্লেষণ করে, সে কিন্তু অনেক কিছু খুঁজে পাবে। এই যে কতগুলো মিস্ট্রি রেখে যায় এই যারা সেন্ট, মননশীল লোকেরা, এই মিস্ট্রিকে আবিষ্কার করাই কিন্তু মানুষের কাজ। ব্ল্যাক হোল নিয়ে যেরকম কাজ করি আমরা, এটাও কিন্তু ব্ল্যাক হোল। আটকুঠুরি 9 দরজা, তুমি চট করে বুঝিয়ে বলো তো
এটা গুপ্তবিদ্যা, অসাধারণ। মানে আমার মনে হয় যে আই স্যালিউট দিস উইজডম। এবং আপনাদের মতো মানুষটা ছিল বলেই তো আমরা এগুলোকে এক্সপ্লোর করতে পারছি, কারণ আমাদের সময় নেই, তো আমাদের সময় নেই এগুলোকে এক্সপ্লোর করার। আমাদের সময় থেকে বড় কথা, উই ডোন্ট চুজ টু এক্সপ্লোর দিস। সময় ঠিক বের করা যায়, উই ডোন্ট চুজ। সময় ঠিক বের করা যায়। এই যে আমি মাঝে মাঝে ভাবতাম, আমি মানে বিস্ময়ের সঙ্গে মানিকদা কি করে সময় বার করতেন। এত সিনেমা করছেন, এত গল্প লিখছেন, হাজার হাজার ইলাস্ট্রেশন করছেন। হ্যাঁ, এটা ঠিক টাইম ম্যানেজমেন্ট, সময় বার করা যায়, কিন্তু ইচ্ছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কি দরকার ওগুলো ফেলে দাও, ফেলে দেওয়া অ্যাটিটিউডটা ঠিক নয়। অনেক কিছু মানে একটা মানুষ লুজ করে। দাদা, থ্যাংক ইউ সো মাচ। মাই প্লেজার, খুব ভালো লাগলো। মানে আপনার ইউ আর আ লিভিং বুক অ্যাকচুয়ালি। এবং পডকাস্টে আপনাকে আমি পাবো কিনা জানি না, বাট আমি আপনাকে নক করতে থাকবো। অবশ্যই, অনেক দিন ভালো আমার সঙ্গে, আমারও তোমার সঙ্গে কথা বলতে, আগে আমরা আড্ডা মেরে খুব ভালো লেগেছে, তো আমরা কাজ করবো একসাথে। হ্যাঁ অবশ্যই। ইনফ্যাক্ট আমরা আপনাকে এক্সপ্লোর করতে থাকবো, এবং আপনাকে অনেক 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 যুগ ধরে সুস্থ থাকতে হবে, কারণ আপনারা আমাদেরকে বাঁচিয়ে রাখতে সাহায্য করছেন। আপনারা চেষ্টা করছি, মানে যেরকম আমাদের আগের জেনারেশনের বহু মানুষ আমাদের সাহায্য করেছে। তো এটাই হচ্ছে একটা, আমার মনে হয় একটা ফ্লোয়িং রিভারের মতো, বহমান নদী। এটাকে ব্লক করে দিলে না না মুশকিল। না, একদম চাই না আমরা। এবং আমি তো আমার বন্ধু বান্ধব বা আমার সময়কার যারা আমরা রয়েছি, যারা আমরা খুব ক্লোজ ফ্রেন্ডস, আমরা তারা মাঝে মাঝেই আমরা এটা নিয়ে আলোচনা করি যে আমাদের যারা, আপনাদের প্রজন্মের যারা রয়েছেন, যারা আমাদেরকে এত কিছু কন্ট্রিবিউট করেছেন। অবশ্যই সত্যজিৎ রায়কে আমি দেখিনি, মানে আমার জন্মের কিছু বছরের পরে উনি চলে যান, কিন্তু ওনার সৃষ্টি তো দেখেছি, এবং ওনার সৃষ্টি সেই সময় যেভাবে উপলব্ধি করেছি, আমার মনে আছে ছোটোবেলায় গরমের ছুটিতে ছুটি হতো দূরদর্শনে। ওই ছুটিতে প্রথম গুপি গাইন বাঘাবাইন দেখা, তখন তো DD1 আর DD2, তখন তো এত চ্যানেল ছিল না। তো ওই ছুটিতে প্রথম গুপি গাইন বাঘাবাইন দেখা, এবং ওই যে গুপি গাইন বাঘাবাইন, ওই যে সিনটা যেখানে যখন ওই গুপির তানপুরাটা ফেলে দেওয়া হয়, যখন রাজা ফেলে দেয়, তখন আমি কেঁদে ফেলেছিলাম যে গুপি তাহলে গাইবে কি করে আর। কিন্তু এখন ভাবি, কটা বাচ্চা কাঁদলো এখন দেখে, ওটা তারা কি কানেক্ট করতে পারলো যে গুপি আর গাইতে পারবে না? এটাই হচ্ছে বিগ কোয়েশ্চেন। তার কারণ তার মানে এমন কি বলবো, যে মানে এটা দেখছি সেটা দেখছি, মানে ওই যে মানে একটা অ্যাটেনশনের যে টাইমটা, সেটা একটু অন্যরকম হয়ে গেছে। সেটা এটা নিয়ে ভাবতে হবে। এবং এই প্রজন্ম অনেক, এবং এটা কিন্তু কন্টিনিউয়াস একটা ব্যাটল, যে কি করে মানুষকে সুস্থ করা যায়, ভালো করা যায়। সে তো চাইছে, অসংখ্য মনীষীরা চাইছেন, প্রচুর মানুষ চেষ্টা করছেন। এত হাজার হাজার লোক আমাদের স্পিরিচুয়াল গুরুদের কাছে কেন আসছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে? নিশ্চয়ই কোনো কারণ আছে। এবং আমরা ফিরে যাচ্ছি কোথাও একটা, মনে হয় একটা সংখ্যক মানুষ, কিন্তু উই আর গোয়িং ব্যাক, মেন্টালি উই আর গোয়িং ব্যাক, অ্যান্ড দ্যাটস আ ওয়াইজ চয়েস। ওই সময়টা ফিরে যাওয়া মেন্টালি। আমি মডার্ন হব, আই ক্যান ইউজ মডার্ন গ্যাজেটস, আই ক্যান বি কানেক্টেড টু টেকনোলজি, বাট ইন মাই ওন সোল আই নিড টু গো ব্যাক টু নেচার। একদম, এটা হচ্ছে টার্নিং ব্যাক দ্য ক্লক। এটা আমাদের মনে হয়, আমাদের এটা একটু প্র্যাকটিসে আনতে হবে। আপনাদের মতো, এবং আপনাকে তো আমি উম্বেরতো ইকো উনি লিখেছেন এটা। আমরা যদি টার্ন ব্যাক দ্য ক্লক, ওখান থেকে কি ভালো জিনিস পিক আপ করতে পারি। রাইট, such a beautiful thing. সেইগুলো তুললে হয়তো আধুনিক এই যে সিস্টেমের সঙ্গেও, ওটার সঙ্গে যদি একসাথে সহাবস্থান করা যায়, তাহলে you become happiest person. that Absolutely. bliss is being Yeah, visible. and bliss is very important. very important. আর এই যে আপনাকে এভাবে পাওয়া, এটা যেন মনে হচ্ছে যে আই এম ফাইন্ডিং ইট সো মাচ অফ ব্লিস ইনসাইড টকিং টু ইউ, এবং সবসময় সেটা হয়। আজকে টি টকার্স পডকাস্টে যে টপিকগুলো নিয়ে কথা হলো, এর তো কোনো শেষ নেই। না শেষ নেই। এবং এই শেষ নেই বলেই আমি এটার সিকুয়েল করব। আচ্ছা, করবো নিশ্চয়। এবং আপনি
আরো অনেক বিষয় আছে যেটা নিয়ে আমরা আলোচনা করতে করতে পারি পারি এবং মানুষের জানা দরকার। এবং আপনাদের মতো যারা এই ধরনের উইজডম ক্যারি করে তাদের থেকে জানা বেশি প্রয়োজন, কারণ ইউ হ্যাভ সিন দ্য রেভলিউশন, এভলিউশন অ্যান্ড দ্য ট্রান্সফরমেশন অফ হিউম্যানস ওভার টাইম, এবং এইটা প্রকাশ্যে আনাটা ভীষণ প্রয়োজন। সো আপনি এখানে আসুন কি না আসতে পারুন, আমি আপনার কাছে পৌঁছে যাব এবং আমি পৌঁছে গিয়ে আই ওয়ান্ট টু মেক মোর ডকুমেন্টারিজ অন ইউ। Okay, গৌতম done. ঘোষ উইল বি মাই টপিক অফ ডকুমেন্টারি। আপনার মতো ছবি বানাতে পারবো না, কিন্তু আপনার কথাগুলো, আপনার উইজডমগুলো আমি আর্কাইভ করতে চাই। খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দাদা my pleasure. কামিং। এবং যে কথা বলছিলাম, এই যে আজকের এপিসোডটা, এটা টি টকার্স পডকাস্টে আমরা কর্পোরেট থেকে মানুষ পেয়েছি, তারা আমরা লিডারশিপ নিয়ে কথা বলেছি, উই টকড অ্যাবাউট টিম ম্যানেজমেন্ট, উই টকড অ্যাবাউট প্রফিটেবিলিটি, উই টকড অ্যাবাউট লট অফ থিংস দ্যাট আ কোম্পানি নিডস টু গ্রো। বাট আজকে যে কথাগুলো হলো, এই কথাগুলো হচ্ছে ওই কথাগুলোর সোর্স যেখান থেকে ওগুলো ঘটতে পারে, রাইট? আ লিডার ক্যান অনলি বি আ গুড লিডার when he is connected to the roots, যেটা গৌতমদা বললেন। A person can be a good team player when he is connected to the nature, যেটা আজকে গৌতমদা বললেন। দ্যাট ইজ হোয়াট উই লার্ন টুডে, এবং আমাদের উদ্দেশ্য সেটাই। এবং আমার টিমের প্রত্যেকের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং। ওনাদের মতো মানুষদের থেকে আমরা শিখতে থাকি এবং যতদিন বেঁচে থাকবো শুধু শিখে যাব। থ্যাংক ইউ ফর ওয়াচিং টি টকার্স এপিসোড। আর হ্যাঁ, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল, কারণ যত বেশি সাবস্ক্রিপশন তত বেশি ভালো কথা, ভালো ভাবনা আর ভালো মনন আমরা আরও মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার অ্যান্ড গুড বাই। Very great voice. After Amitabh Bachchan, I think you rank quite well. You have a very